আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। রুনিয়া এইভাবে হঠাৎ এসে উঠে দাঁড়াতে বলাতে কিছুটা অবাক হলো রুমাইশা। দ্বিধাদ্বন্দ্বিত হয়ে ফোনটা পাশে রেখে উঠে দাঁড়ালো। রুনিয়া ফিতাটা দিয়ে রুমাইশার বক্ষের মাপ নিতে নিতে বলল, তোর তো এইখানে আর কোনো জামা কাপড় নেই, কয়েকটা না বানালে পরবি কি? মাপ নিয়ে রাখি, সাফান নয়তো সাফিন নয়তো তোর ফুপ্পা, যে কেউ বাইরে গেলে নিয়ে আসতে বলেছি। রুমাইশাও আর কিছু বলল না প্রতি উত্তরে। রুনিয়া ঠিকঠাক মাপ নিয়ে চলে গেলেন নিজের ঘরে। তারপর ব্লাউজ আর পেটিকোট বানানোর কাজে লেগে পড়লেন। সূর্য পশ্চিমে ঝুঁকে পড়েছে, আকাশ লালচে আবার ছেয়ে গেছে। গাছের ডালে পাখিরা কিচিরমিচির করছে। বাড়িতে বিছানায় বসে আছে রাফসান। গা থেকে এখনও শার্ট প্যান্ট কিছুই খোলেনিও। মাথার ওপর পূর্ণগতিতে বৈদ্যুতিক পাখা চলমান। আয়েশা বসে আছে ছেলের পাশে। শামসুল বাড়িতে নেই, বেরিয়েছেন একটু। ভ্রমণের ক্লান্তি ছাপ ফুটে আছে রাফসানের চেহারায়। ঘামে শাড়িটা কয়েকটা জায়গায় ভিজে উঠেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার দিচ্ছি টেবিলে। টেবিলে দেবো নাকি রুমে নিয়ে আসবো? রাফসান উঠে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, টেবিলে দাও, আমি আসছি এক্ষুনি। আয়েশা চলে গেলেন। ছেলে বাড়িতে ফেরায় খুশি তিনি, কিন্তু খুশির ছাপটা মুখে ফোটেনি। রুমাইশের সাথে মনোমানসিক বিচ্ছেদ আর নিজের বোনের ছেলের মরমর অবস্থা, দুই মিলিয়ে তিনি মোটেও স্বস্তিতে নেই। জুবাইর ভর্তি আছে হাসপাতালে। কলার বোন থেকে হাত খুলে গেছে, নাকের এক পাশে হাড়ে চিড় ধরেছে। ডাক্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, কয়েকদিন পরই হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে ওকে। রাফসান ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে টেবিলে বসল। আয়েশা পাশে বসে ছেলেকে খাবার বেড়ে দিতে লাগলেন। রাফসান খাওয়া শুরু করলো। আয়েশা তাকিয়ে দেখছেন ছেলেকে। বাচ্চাগুলো কত দ্রুত বড় হয়ে গেছে। রাফসানের এখনও সেই নজরে দেখে তিনি, তার সেই ছোট্ট বাচ্চার নজরে। রাফসানের বয়স এখন 28 ছুঁই ছুঁই। আয়েশার মনে হলো সেদিন রাফসান সমস্ত গায়ে ধুলাবালি মেখে গুটি গুটি পায়ে হেঁটে বেরোচ্ছিল সমস্ত উঠান জুড়ে। আর এখন সেই ছোট্ট রাফসান পরিপূর্ণ যুবক হয়ে বসে আছে তার সামনে। বিয়ে দিতে হবে খুব দ্রুতই। খালি গায়ে বসে আছে রাফসান। ওর ফর্সা পিঠে বাহুর দিকে অনেকগুলো তিল এক জায়গায় জড়ো হয়ে আছে। শরীর আর কোথাও তিল নেই, এক জায়গাতেই এক গাদা তিল ওর। গায়ের রঙ ওর রুমাসের থেকেও ফর্সা। মাথায় ঝাঁকড়া চুলগুলো প্রচণ্ড রকম কালো, মুখে ভর্তি চাপ দাড়ি, আর তার সাথে গোলাপি ঠোঁট। চোখের পাপড়িগুলো ঘন আর কালো। যেখানে চুলে আসলেই প্রয়োজন সেখানে সৃষ্টিকর্তা ওকে পুরো ঢেলে ঢেলে দিয়েছেন। খাওয়ার এক পর্যায়ে রাফসান বলে উঠল, রুমে কথা বলেছে ও বাড়ি যাওয়ার পর একবারও? আয়েশা বললেন, কল দিয়েছিল দুপুরে একটু আগে আমার কাছে, কিন্তু আমি রিসিভ করিনি। রাফসান খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বিয়েটা যেহেতু হয়ে গেছে, আটকাতে চেয়েও পারিনি, সেহেতু এখন আর রাগ পুষে রেখে লাভ কি বলো? তুমি ফোন দিয়ে কথা বলবে এক সময়। জানোই তো ও তোমাদের সাথে কথা না বলে থাকতে পারে না। আর আমিও দেখা করব বলে রাতে একবার কল করব, আর পারলে একবার দেখে আসবো কাল গিয়ে ওকে। আয়েশার চোখে পানি এসে গেল। মেয়ের ওপর জেদের বসে অনেক অত্যাচার করেছেন তিনি, যা করা একদমই উচিত হয়নি তার। এখন খুব অপরাধ বোধে ভুগছেন, আবার মেয়ের ওপর অভিমানও হচ্ছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটা বিয়ে করলো সাফওয়ানকে। একটা ঝুঁকি তো এমনিতেই ছিল, তার উপর আরও একটা ঝুঁকি এসে যুক্ত হয়েছে এখন, মরার উপর খাড়ার ঘাড়ের মতো। তার মেয়ে এই সমস্ত বিষয় সম্পর্কে কিছু জানে কি না সেটাও তিনি জানেন না এখনও। গলা খাকারি দিয়ে আয়েশা অসহায় দৃষ্টিতে রাফসানকে জিজ্ঞেস করল, বিদেশের ওই লোকগুলো যদি সাফওয়ানকে ধরে মেরে ফেলে তাহলে আমার রুমির কি হবে? ওরা কি আমার রুমির কোনো ক্ষতি করবে? রাফসান আবার খাবার শুরু করলো। বলল, তুমি তো জানোই মা সাফওয়ান কেমন। ওর নিজের জান চলে যাবে তবুও রুমির গায়ে কোনো আঁচল লাগতে দেবে না। ওকে এই দিক থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কিন্তু ওর নিজের লাইফ রিস্ক এখন। সেরকম কিছু হলে আমরা রুমিকে আমাদের কাছে নিয়ে চলে আসব। তারপর সাফওয়ানের যা হয় হবে, কিন্তু এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, তাই এই নিয়ে আর মন খারাপ করে থেকো না। সাফওয়ানকে জামাই হিসেবে মেনে নাও, আমিও মেনে নিয়েছি। শুধু শুধু ঝামেলা করলে আমরা আর শান্তিতে থাকতে পারবো না, আর ওরা শান্তিতে থাকতে পারবে না।
এমন করলে কোনো সমাধানই হবে না। সেটাই থেকে ভালো হয় সব কিছু মিটেমিটে করে একসাথে পথ চলা। বাকিটা আল্লাহর ভরসা। আর সাফানের যথেষ্ট ক্ষমতা আছে এগুলো প্রিভেন্ট করার। এখন শুধু অপোজিট পার্টির সাথে কুলাতে পারলেই হলো। সন্ধ্যা রাত। মাগরিবের নামাজের পর রুমাইশা বসে আছে ওর রুমে। সাফানকে দেখতে ইচ্ছে করেছে ভীষণ, কিন্তু সে লোক সেই সকাল বের হয়ে এসেছিল একবার রুমে, তারপর আর কোনো দেখা পেল না সে। কয়েকবার ফোন দিবে করেও দেয়নি। লজ্জা লাগছে কেমন যেন। ফোন দিলে যদি সাফান ভাবে যে বউ তার সঙ্গ পাওয়ার জন্য তড়পাচ্ছে, তাহলে ব্যাপারটা খুব লজ্জাজনক হবে। কিন্তু ওর তো আর ভালো লাগছে না। রাত বাড়ছে আর বুকের ভেতর ছটফটানিও বাড়ছে। ওই ইস্পাতে দীর্ঘ শরীরটাকে নিজের আলিঙ্গনে বদ্ধ করতে চায়, কিন্তু এ কথা তো কাউকে বলতে পারছে না ও। নিজের ভেতরে গুমড়ে গুমড়ে মরছে শুধু। জুনিয়র ব্লাউজ আর পেটিকোট বানানো শেষ। সমস্ত বিকাল জুড়ে এই কাজই করেছেন তিনি। রুমের ভেতর রুমাইশার জন্য আনা শাড়ি আর গহনাগুলোকে পাশাপাশি রেখে নিজের কল্পনায় একবার রুমাইশাকে দেখে নিলেন তিনি। জুনিয়র মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল যেন। শাড়ি, ব্লাউজ, গহনা আর অন্যান্য কসমেটিক্সগুলো সাফান নিয়ে আসার বক্সের ভেতরেই রেখে দেন। নিজের জন্য আনা শাড়িটা একবার হাত বোলালো রুনিয়া। কাঞ্জিভরম শাড়িটাতে হাত বোলাতে ইচ্ছে করছে শুধু। ছেলের পছন্দের তারিফ করতে হয়। এই শাড়িটা ইস্তাক এখনো দেখেনি। রুনিয়াও রুমেরগুলো শুধু দেখিয়েছে। শাড়িটা রাতের বেলা পরবে ইস্তিয়াকের জন্য, ভাবলেন তিনি। তার আগে দেখাবেন না। সাফওয়ানের রুমে বর্তমান সাফওয়ান আর শাফিন বিছানা সাজানোর কাজে আছে। সাদা রঙের বিছানার উপরে লাল সাদা মিশনের 4টা বালিশ রাখা, আর সমস্ত খাট জুড়ে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে শাফিন। বিছানার চারপাশ দিয়ে বেলে ফুলের মালা ওপর নিচ করে সাজানো। ফুলের গন্ধে মমা করছে চারপাশ। বেডসাইডের টেবিলের ওপর কিছু রং বেরঙের ছোট ছোট স্বচ্ছ জল ক্যান্ডেল রাখা। অসম্ভব সুন্দর গোছানো রুমটাতে অভিজাত্যের ছাপ। আর এখন এই ফুল দিয়ে সাজানো বিছানাটা যেন রুমের ভেতরের পরিবেশটা পুরো বদলে দিয়েছে। বিছানা সাজানো শেষ। দুই ভাই মিলে বিছানার পাশে এসে দাঁড়িয়ে দেখতে লাগলো বিছানাটাকে। শাফিনের কেন জানি হাসি পাচ্ছে হঠাৎ করেই। ঠোঁট টিপে হাসিটা আটকানোর চেষ্টা করছে ও, কিন্তু হাসিটা এত চেষ্টার পরেও মুখের ওপর দৃশ্যমান হয়ে ফুটে উঠল। প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ানো সাফান শাফিনের এই এমন হাসি হাসি মুখটা খেয়াল করলো, তারপর বলল, চিন্তা করিস না, তোরও হবে কিছুদিন পর। এখন বল, রিমুর পছন্দ হবে কি না? বিছানার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো সাফওয়ান। শাফিন মুচকি এসে বলল, খুব পছন্দ হবে। এখন আমারই ইচ্ছা করছে এর উপরে লাফিয়ে শুয়ে পড়তে। রুমিয়াপুর কথা আর কি বলবো, পছন্দ হতেই হবে। দেবর আর বর মিলে সাজিয়েছে, পছন্দ না হয়ে যাবে কোথায়? সাফওয়ান হাসলো নিঃশব্দে। আজকের রাতটা ওর জীবনে অন্যতম বিশেষ রাত। অন্যতম বলতে ভুল হবে, বলা উচিত সব থেকে স্পেশাল রাত। এরকমের রাত আর কখনো আসবে না। জীবনসঙ্গীকে প্রথমবারের মতো নিজের করে পাওয়ার যে মুহূর্ত, সেটা কখনোই মুখে বলে কাজে কলমে লিখে প্রকাশ করা যায় না। এই অনুভূতিটা সম্পূর্ণ মানসিক। বিছানার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফওয়ান শাফিনকে বলল, মাকে বল রিমুকে সকাল সকাল খাইয়ে সাজিয়ে গুছিয়ে দিতে। রিমুকে আমার 9টার ভেতরে নিজের কাছে চাই। শাফিন ভাইয়ের দিকে দুষ্টু চোখে তাকিয়ে বলল, এত তাড়াহুড়ো করছো কেন ভাইয়া? বউ তো তোমারই, কেউ তো আর নিয়ে চলে যাচ্ছে না। যত রাতই হোক না, রুমি আপু তোমার কাছেই আসবে, তুমি এত উতলা হইও না। সাফান মুচকি এসে বলল, যেদিন আমার জায়গায় থাকবি সেদিন বুঝবি প্রতিটা সেকেন্ড কেমন ধীরে চলে এই রাতে, বউর কাছে পাওয়ার আগার্ত পর্যন্ত। শাফিন হেসে সাফওয়ানের রুম থেকে বের হয়ে চলে গেল মায়ের কাছে। শাফিনের কথা মতো রুনিয়া ব্যবস্থা নিলেন। ঈশার নামাজের পরপরই খাবার প্লেট নিয়ে গেলেন রুমাইশার রুমে। গিয়ে দেখলেন জানালার দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে রুমি। চুলগুলো পিঠময় ছড়ানো, ফুপে ফেপে ওঠা চুলগুলোর জন্য কেশবতী দেখা যাচ্ছে রুমিকে। দরজায় শব্দ হলে রুমাইশা পেছন ফিরে তাকালো। ফুপিকে এই সময় খাবার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ জোর করে হাসি ফুটে উঠল। দাঁড়িয়ে বলল, ফুপি তুমি এখন আবার খাবার নিয়ে এসেছো কেন? আমি নিজেই যেতাম, তখন আবার ওই সময় একবার খাইয়ে দিয়ে গেছো।
আবার সকালে খাবার দিয়ে গিয়েছিলে কেন বলো তো? আমি কি বাচ্চা? আর এত সকাল সকাল খাবার আনলে যে? রুনি খাবার থালাটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, সেটা কোন দুপুরে খেয়েছিস? জোহরের আগে। এতক্ষণে তো খিদা লেগে যাওয়ার কথা। রান্না হয়ে গেছে, তাই ভাবলাম তোকে আগে খাইয়ে দিই। রুমাইশা ঠিক আছে বলে ওয়াশরুমে থেকে যেতে নিয়ে হাত ধোয়ার জন্য, কিন্তু রুনিয়া বাধা দিয়ে বললেন, তোর হাতে লাগাতে হবে না, তুই বসে খানি, আমি খাইয়ে দিচ্ছি। রুমাইশার মুখে হঠাৎ করে হাসি ফুটে উঠল, সেই সাথে চোখের কোণটা ভারী হয়ে উঠল। মাকে মনে পড়েছে ভীষণ। সকালে একবার কল করেছিল, কিন্তু মা ধরেনি। রাগ করে আছে নিশ্চিত। মা কথা না বললে ভালো লাগে না ওর। এখন ফুপ্পির এমন আদুরে আচরণ ওর চোখের পড়ে। মায়ের মুখটা ভেসে উঠছে বারবার। বিছানায় এসে বসল রুমাইশা। রুনিয়া ওকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলেন। কয়েক লোকমা খাওয়ার পরপরই ফোন এলো রুমাইশার ফোনে। ফোনটা উঠিয়ে স্ক্রিনে তাকাতেই মনটা জুড়ে গেল ওর। মা কল দিয়েছে। রুনিয়াও দেখলেন। রুমাইশার সাথে সাথে তিনিও খুশি হলেন। শাবিন সব বলেছে তাকে কি কি হয়েছে ও বাড়িতে। তিনি নিজেও চিন্তিত ছিলেন আয়েশাকে নিয়ে, কিন্তু আয়েশা কল দেওয়ার স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি। রুমাইশা কল রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশ থেকে আয়েশা বলে উঠলেন, মাকে তো ভুলেই গেছিস, একবার কল দিয়েছিস ধরিনি, আর এখন একবার কল দেওয়া যেত না? অন্যের বাড়ি গিয়ে একদম পরপর করে দিচ্ছিস আমাকে, বলে কেঁদে উঠল আয়েশা। মায়ের কান্না শুনে রুমাইশাও কেঁদে উঠল। তুমি আমার উপরে রাগ করে থেকো না মা, তুমি এরকম করলে আমি কিভাবে থাকবো বলো? তুমি আমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না মা। তুমি আমার ওপর আর অভিমান করে থেকো না মা, আমি ভালো আছি এখানে, আর আল্লাহ চাইলে ভালো থাকবো। সাফন আমার খারাপ রাখবে না মা, তুমি চিন্তা করো না। তুমি যদি আমার উপরে রাগ করে থাকো তাহলে আল্লাহ আমার ওপরে নারাজ হবেন। আমি কি তাহলে সুখে থাকতে পারবো মা, তুমি বলো? ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললে রুমাইশা। আয়েশা ওর পাশ থেকে কেঁদে উঠল ফুপিয়ে। মেয়ের বিরহে তিনি কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। এখন মেয়ের গলা শুনে মনটা হালকা করতে পেরে শান্তি শান্তি লাগছে অনেক। মনের ভেতর কার সেই গুমাট আবহাওয়াটা কেটে গেছে নিমেষেই। রাফসান মায়ের পাশেই ছিল। দুজনের এমন পাল্লা দিয়ে কান্না করতে শুনে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে মাকে বলল, মেয়েটা এমনিতেই দুঃখে আছে, আর তুমি ওকে আরও কাঁদাচ্ছ। তারপর ফোনটা কানে কাছে নিয়ে হ্যালো বলতেই রুমাইশা আরও জোরে কেঁদে উঠল। ভাইয়া তুমি এসেছো, তুমি কতদিন পর আসলে, আর আমি তোমাকে একটু দেখতেও পারছি না। তুমি কি আমার উপর রাগ করে আছো ভাইয়া? রাফসান রুমাইশার আমার কান্না শুনে তড়িঘড়ি করে বলল, এই কাঁদছিস কেন? আমাকে কি আর কোনোদিন দেখতে পাবি না? নতুন বিয়ে হয়েছে, হাসি খুশি মুখ করে থাকবি, তা না কেঁদে কেঁদে কুঁদে অবস্থা খারাপ করে ফেলেছিস। কান্নাকাটি থামা, এইভাবে কাঁদলে চোখ ফুলে ছোট হয়ে যাবে, তখন আরও দেখতে ভালো লাগবে না কিন্তু। মানুষ নতুন বউ দেখতে আসলে বলবে বউ জাপানি। কান্নার মাঝে হেসে উঠল রুমাইশা। রুমাইশাকে হাসতে দেখে রাফসানও হাসলো। তারপর বলল, কাল আসছি আমি তোর সাথে দেখা করতে, তোর জামাইয়ের সাথেও দেখা করব, তুই চিন্তা করিস না। ফুপ্পি কোথায়? রুমাইশা কান্না থামালো, কিন্তু ফোপানো যায়নি এখনও। ফোপাতে ফোপাতে বলল, এই তো আমার পাশে বসে আছে, ভাত খাচ্ছিল আমাকে। রাফসান বলল, ছি ছি ছি, শাশুড়ির হাতে খাচ্ছিস বুড়ো মেয়ে, আবার শাশুড়ির সামনে বাচ্চাদের মতো ভ্যাবা করে কাঁদছিস। দে ফুপ্পির কাছে দে। রুমাইশা ফোনটা দিল রুনিয়ার কাছে। রুনিয়ার সাথে সাথে রাফসান আর আয়েশা দুজনের সাথে কথা বলল। রুমাইশার মনটা হঠাৎ করে ফুরফুরে হয়ে গেল। কালকে রাতের পর থেকে যেন মনটা খারাপ ছিল, তার বুকের ভেতর জেগেছিল বিষের হাওয়া, সেগুলো এখন সব হাওয়ার সাথে মিলেই গেছে। রুনিয়াও হাসলেন। আয়েশার সাথে মন খুলে কথা বলেছেন তিনি। আয়েশাও সব রাগ অভিমান ভুলে ননদের সাথে আগের মতো করে কথা বলেছে। রুনিয়ার ভালো লাগছে খুব। হালালে আসলেই অনেক বরকত। জামলাটা কেমন মুহূর্তেই ঠিক হয়ে গেল। কল কেটে দিয়ে বাকি খাওয়া শেষ করলো। প্লেট নিয়ে চলে গেলেন তিনি, আর রুমাইশাকে বললেন অপেক্ষা করতে তার জন্য, আবারও আসবেন তিনি। রুমাইশাও ঠিক আছে বলে ফোনটা তুলে নিল হাতে। রুনিয়া রুমের বাইরে যেতেই গ্যালারিতে ঢুকলো সাফওয়ানের একটা ছবি বের করলো ও। সেদিন ওদের বাড়িতে সাফওয়ান রাতে যখন ওর বুকে ঘুমিয়েছিল তখন ছবিটা তুলেছিল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে সাফওয়ান। ওর ঝাঁকড়া চুলগুলো রুমির থুতনি ছুঁয়ে যাচ্ছে। সাফওয়ানের চেহারাটা দেখলেই
মুখটা ওর সুখ সুখ অনুভূতিতে ছেয়ে যায়। সাফানকে নিজের কাছে পাওয়ার জন্য বুকের ভেতরটা হাহা করছে। সকালবেলা ওই মুহূর্তটা মনে পড়লেই বুকের ভেতর রক্ত ছল করে উঠছে। সাফানের শক্ত হাতের ওই স্পর্শ, ঠোঁটের প্রতিটা ছোঁয়া ওর মন মস্তিষ্কে গেঁথে গেছে যেন একদম। চোখ বন্ধ করলে সেগুলো অনুভব করতে পারছে ও। অসহ্য এক অনুভূতি ঘিরে ফেলেছে হঠাৎ করেই ওকে। ফোনটা বিছানার এক পাশে ছুঁড়ে ফেলে উপর হয়ে শুয়ে পড়ল ও বিছানায়। তাকেই রইল মেঝেতে রাখা চেয়ারের পায়ের দিকটাতে। এসব আর ভালো লাগছে না ওর। সাফনের সঙ্গ পাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। খানিক সময় পর রুনি আসলো হাতে একটা বক্স নিয়ে রুমাইশার রুমে। রুমাইশা শোয়া থেকে উঠে বসলো। রুনির হাতে এমন বক্সটা দেখে কিছুটা অবাক হলো রুমাইশা। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের বক্স ফুপি? রুনিয়া বক্সটা বিছানার উপরে রাখতে রাখতে বলল, বলছি আগে গিয়ে উজু করে আয়। রুমাইশা রুনিয়া দিকে কিছুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করে ওয়াশরুমে ঢুকলো। তারপর উজু করে বাইরে বেরিয়ে দেখলো রুনিয়া বিছানা জুড়ে শাড়ি গহনা সাজিয়ে আছেন। রুমাইশাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিলেন তিনি। রুমাইশা বুকটা কেঁপে উঠল। আজ বাসর হবে ওদের। মুখটা হঠাৎ করে গরম হতে শুরু করলো। মাথা আর কানের তাপ অনুভূতি হলো ওর। এগিয়ে এসে শাড়িটা ছুঁয়ে দিল একবার। রুনিয়া রুমাইশার হাতে হাত রাখলেন, আর এক হাত দিয়ে থুতনিতে উঁচু করে ধরলেন। জিজ্ঞেস করলেন, পছন্দ হয়েছে? আমার ছেলে সব নিজে পছন্দ করে কিনেছে তোর জন্য। রুমাইশা রুনিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার শাড়ি দিকে মন দিল। অসম্ভব সুন্দর শাড়িটা। অজান্তই মুখের হাসি ফুটে উঠল ওর। রুনিয়াও হাসলো সেটা দেখে। তারপর রুমাইশাকে শাড়ি পরানো শুরু করলো। সাফওয়ান আর শাফিন চুপচাপ বসে আছে ছাদের রেলিংয়ের ওপর। সাফওয়ানের পরনে আন্ডার শার্ট আর ট্রাউজার। চুলদাড়িগুলো অগোছালো হয়ে আছে। চোখে গগলস পরে আছে, মুখে মাস্ক নেই। বাইরে বসে সবসময় গগলসটা পরেই থাকতে হয় ওকে। জলজলে চোখ জোড়া অনেক দূর থেকেও দেখা যায় না হলে, আর দেখতেও অনেকটা ভয়ঙ্কর দেখায়। এমন সময় নীরবতা ভেঙে শাফিন বলে উঠল, আজকে তোমাদের বাসর, কিন্তু তোমার তো কোনো প্রস্তুতি দেখছি না। একটা পাঞ্জাবি তো পরতে পারো, কিন্তু তুমি একটা শার্টও পরোনি। এইভাবে গেঞ্জি ট্রাউজার পরে বসে আছো। সাফওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার কোনো প্রস্তুতি লাগে না, আমি এমনিতেই প্রস্তুত। শাফিন হাসলো সাফওয়ানের কথায়। ভাইটা তার কখন থেকে অধৈর্য হয়ে বসে আছে। কত শতবার ছাদে পায়চারি করেছে তার ঠিকই নেই। শেষে না পেরে রেলিংয়ে এসে বসে আছে তার পাশে। আকাশে তারা দেখতে দেখতে হঠাৎই সাফওয়ানের মনে পড়ল খুব গুরুত্বপূর্ণ কিছু। তড়িঘড়ি গতিতে রেলিং থেকে ছাদের বাইরে নামতে নামতে বলল, আমি আসছি একটু, তুই তোর রুমে যা। রুমি রেডি হলে আমাকে ছোট্ট করে একটা টেক্সট দিস। তারপরে ঝড় গতিতে ছাদ থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলের ভিতরের দিকে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। শাফিন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোতলার উদ্দেশ্যে ছাদ থেকে বের হয়ে গেল। মেরুন রঙের শাড়ির সাথে সোনার গহনা পরে নতুন বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রুমাইশা। চেহারা সামান্য প্রসাধনের ছোঁয়া, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁট দুটো লালচে গ্লোজের ছোঁয়ায় লোভনীয় রূপ নিয়েছে। চুলগুলো খোপা করে মাথার উপরে উঠিয়ে দিয়েছেন রুনিয়া। গলায় কানে হাতে শোভা পাচ্ছে সাফওয়ানের সদ্য কেনা কারুকার্য খচিত ভারী গহনাগুলো। অপ্সরার মতো সৌন্দর্য যেন টিকে পড়েছে রুমাইশার শরীর থেকে। রুনিয়া পাশে দাঁড়িয়ে রুমাইশাকে দেখে যাচ্ছেন। আগে কখনো শাড়ি পরিহিতা অবস্থায় রুমিকে দেখেছেন তিনি, তা মনে পড়ছে না। আজ হঠাৎ শাড়ি পরে রুমিকে অনেক বড় বড় লাগছে যেন। অদ্ভুত রকমের একটা স্নিগ্ধতা সমস্ত মুখে লেপ্টে আছে ওর। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল। ওরা দুইজন। বাইরে থেকে শাফিন বলে উঠল, ভেতরে আসার অনুমতি আছে? রুনিয়া ভেতরে আসতে বললেন ওকে। শাফিন ভেজানো দরজাটা খুলে ভেতরে পা রাখল। রুমাইশাকে দেখে চোখ কপালে উঠে গেল ওর। অবাক হয়ে রুনিয়ার দিকে একবার তাকিয়ে আবারও রুমাইশার দিকে নজর ফিরিয়ে বলে উঠল, আপু কি সুন্দর লাগছে তোমাকে। আমার ভাই এমনিতে হাঁসফাঁস করেছে, এবার তোমাকে দেখলে দম বন্ধ হয়ে মরেই যাবে বেচারা। রুনিয়া হেসে উঠল। রুমাইশা লজ্জা পেয়ে হাসি হাসি মুখটা নিচের দিকে করে নিল। শাফিন মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপুর গোছগাছ শেষ হলে আপুকে দিয়ে আসো, তোমার ছেলেরা তর সইছে না। রুনিয়া হাসলেন।
সাফিনের রুম থেকে বেরিয়ে যেতে নিচে দিকে যেতে বললেন। সে নিচের দিকে চলে গেল। সোফা ইশতিয়াক আহমেদ বসে আছেন। বাবার সাথে গল্প করা ছাড়া ওর আর কোনো কাজ নেই আপাতত। সিঁড়ি দিয়ে নামতে নামতে সাফনের ফোনে ছোট্ট করে একটা মেসেজ লিখে সেন্ড করে দিল সাফিন। রুনিয়া রুমাইশাকে আর একটু গোছগাছ করে দিয়ে বাইরে নিয়ে এলো। হলরুমে ইশতিয়াক আর সাফিন বসেছিল সোফায়, সেখানে নিয়ে গেল ওকে। ইশতিয়াক তো রুমাইশাকে দেখে চমকে গেল একেবারে, হেসে বলে উঠলেন, এটা কি আমাদের আদরের সেই রুমি? আমার মেয়ের থেকে আমার বৌমা হয়ে তো রুমি বড় হয়ে গেছে, তাকে তো আর চেনাই যাচ্ছে না। ছোট্ট রুমি ছোটবেলায় যার কোলে বসে হাঁড়ি পাতিল খেলতো, এখন তার জন্য সত্যিকারই হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করবে। এটা তো একটা অদ্ভুত রকমের সুন্দর ব্যাপার। রুনিয়া লজ্জা পেল ইশতিয়াকের কথায়। আজ প্রতি পদে পদে লজ্জা পাচ্ছে ও। এখন কোনো মতে লোকচক্ষুর আড়াল হতে পারলেই বেঁচে যায় ও। নিচে আরও কিছুক্ষণ থেকে রুমাইশাকে নিয়ে রুনিয়া ছাদের দিকে এগোলেন। ছাদের রেলিং জোরে নীল আর সোনালি রঙা মরিচবাতি জ্বলছে। সাফিন আর সাফান সন্ধ্যা ধরে এসব করেছে। ছাদটা আজ অন্যরকম, দিনের তুলনায় ছিমছাম দেখাচ্ছে না। রুমাইশার বাহু ধরে হেঁটে হেঁটে চিলেকোঠার রুমটার কাছে এগিয়ে গেলেন রুনিয়া। প্রতিটা কদমেই সাথে সাথে রুমাইশার বুকের ভেতরটা ধকধক ক্রমশ বেড়ে যেতে লাগলো। প্রথম উত্তেজনা হঠাৎ করে গা ঘামতে শুরু করলো ওর। রুনিয়া ওকে দরজার কাছে রেখে চোয়ালটায় 2 আঙ্গুল দিয়ে একটু টেনে দিয়ে নিচে চলে গেলেন। রুমাইশা একা দাঁড়িয়ে আছে দরজার সামনে, নিঃশব্দ। শুধু শোনা যাচ্ছে ওর নিঃশ্বাসের শব্দ ঘন ঘন। এমন তো নয় যে এই প্রথমবারও সাফনের কাছে যাচ্ছে। এর আগেও তো সাফনের কাছাকাছিই থেকেছে ও, কিন্তু তখন তো এমন হয়নি। এখন তাহলে এমন হচ্ছে কেন? সাহস সঞ্চয় করে দুরু দুরু বুক নিয়ে ভেজানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো ও। ডিম লাইটটা জ্বালালো ঘরে, কিন্তু ঘর তো ফাঁকা। সাফান গেল কই? ভেতরে ঢুকে ধীর পায়ে বিছানার কাছে এগোলো ও। সাদা রঙের বিছানার উপরে বড় বড় গোলাপের রক্তিম পাপড়িগুলো ফুটে আছে। বেলি ফুলের গন্ধে চারপাশটা ভরে উঠেছে একেবারে। ডিম লাইটের নীলচে আলোয় ঘরটা যেন এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিছানা থেকে চোখ সরিয়ে সাফনের বুক শেলফের দিকে এগোলো রুমাইশা। এক রাতে এই ঘরটাতে আসার অপরাধে মরতে বসেছিল ও। সেদিন ও এই বুক শেলফের কাছ থেকে একটা বই নিয়েছিল, আর এদিকটার প্রতি ও অনেকটাই কৌতূহল হয়েছিল। কৌতূহল মেটাতে পারেনি। আজ আবারও এসেছে, কিন্তু সেদিন আর এই দিনের ভিতরে বিস্তার ফারাক। বুক শেলফে চোখ বুলাতে বুলাতে একটা মোটা কালো মলাটের ডায়েরির দিকে হঠাৎ করে নজর গেল রুমাইশার। সেলফের এক কোনায় বিদর্পের অবস্থান করেছে সেটা। রুমাইশার হাত বাড়িয়ে সেটা ধরতে নিতেই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, রিমো। চৌকিতে পেছনে ফিরে তাকালো রুমাইশা। উদ্ভ্রান্তের মতো দরজায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। ঘামে গায়ের সাদা রঙের আন্ডার শার্টটা ভিজে জবজব হয়ে আছে। গায়ের সাথে লিপটে আছে সেটা। হাঁপাচ্ছে ও। হাতে ওর একগুচ্ছ ধবধবে সাদা রঙের অর্ধফুটান্ত গোলাপ। চোখ দুটো রুমাইশার মুখের উপরে নিবদ্ধিত। সোনালি পাড়ের মেরুন রঙা শাড়িতে রুমাইশাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সাফওয়ান। স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা দেখে মনটা শান্তিতে ছেয়ে গেল ওর। এতক্ষণে দৌড়ঝাঁপা হওয়ার কষ্টটা নিমিষে উদয় হয়ে গেল সাফওয়ানের। রুমাইশার কাজল কালো চোখ দুটোর দিকে অপলক তাকিয়ে রইল ও। নীলচে আলোয় ঠোঁটের গ্লোসটা চকচক করছে। স্বপ্নময়ীর মতো সুন্দর লাগছে আজ ওকে। সাফওয়ান ধীর পায়ে এগিয়ে গেল রুমাইশার দিকে। সাফওয়ানের এই উদ্ভ্রান্ত চেহারা দেখে হঠাৎ করে খুব মায়া মায়া হলো রুমাইশার মনটার ভেতরে। ব্রু দুইটা ওপরে উঠিয়ে সাফওয়ানের কাছে দ্রুত পায়ে এগিয়ে এলো ও। তারপর ঘামে জবজব হয়ে শরীরটাকে জড়িয়ে ধরতে চাইল আষ্টেপৃষ্টে। সাফওয়ানের ঘামরক্তক বুকের মুখে নিজের মুখটা লুকিয়ে নিল আলতো করে। ঘাম লেগে গেল ওর মুখের ডান পাশটাতে। সাফওয়ান রুমাইশার এমন হঠাৎ আলিঙ্গনে চমকে গেল। শরীরে ঘামটা রুমাইশার সুন্দর মুখে লেগে যাচ্ছে, শাড়িতেও লেগেছে হয়তো। ছোট দুইটা হাত দিয়ে সাফওয়ানের পিঠ আঁকড়ে ধরে রেখেছে রুমাইশা। সাফওয়ান একবার ভাবল রুমাইশাকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে আসবে, কিন্তু রুমাইশা যেন ওর মনের কথাটা টের পেল। জড়িয়ে ধরা অবস্থায় মৃদু গলায় বলে উঠল, ফ্রেশ হতে হবে না, আপনি এইভাবেই থাকুন।
তারপর আলিঙ্গনটা আরও দীর্ঘ করল ও। সাফওয়ানও মৃদু হাসল রিমুর এমন কর্মকাণ্ডে। হঠাৎই রুমাইশার বাহুর তলে হাত দিয়ে উঁচু করে নিজের সামনে উঁচু করে নিল ও। তারপর বাহুর তল থেকে হাত সরিয়ে রিমুর কোমরটা আঁকড়ে ধরল। রিমুর মুখটা নিজের মুখের কাছে নিয়ে এসে ওর চোখে চোখ রাখল। তারপর চোখ না সরিয়ে এক হাত দিয়ে রিমুকে নিজের সাথে মিশিয়ে ধরে রেখে ফুল ধরা হাত অন্য হাতটা দিয়ে দরজাটা ভিজিয়ে লক করে দিল সাফওয়ান। রুমাইশাকে ওইভাবে উঁচু করে ফুল ছাড়ানো বিছানায় নিয়ে গেল সাফওয়ান। এবার নিচে হয়ে রুমাইশাকে বিছানায় বসিয়ে দিল। মেঝেতে পা ঠেকিয়ে বিছানায় বসলো রুমাইশা। রিমুকে বসিয়ে আবারও সোজা হয়ে দাঁড়ালো সাফওয়ান। হাতের ফুলের তোড়াটা টেবিলের উপর রেখে এক টান দিয়ে ঘামে বেঁচে গেঞ্জিটা খুলে ফেললো এরপরে। তারপর ফুলের তোড়াটা আবার হাতে নিল ও। এরপর ধীর গতিতে হেঁটে রুমাইশার একেবারে কাছে একদম সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। রুমাইশা ব্রু দুটো উঁচু করে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান সেই ধবধবে সাদা গোলাপের তোড়াটা দুই হাতে নিয়ে বাড়িয়ে ধরল রুমাইশার দিকে। তারপর মুগ্ধ নয়নে তাকিয়ে জড়ানো গলায় বলে উঠল, আমার দিকে দেখো রিমু, আমি জঙ্গলি বন্য আমি এক রাত নিজের বিছানায় কাটাই, অন্য রাত কাটাতে হয় আমার জঙ্গলের স্যাঁতস্যাঁতে ঠান্ডা মাটিতে, নয়তো নদীর পাড়ে কাদা মাটিতে। আমার জীবনের সমস্ত অলিগলিতে এক বিন্দু পরিমাণও কোমলতা নেই। আমার এই পাথরের হৃদয়ের ভেতরে কোথাও যদি কোনো মোলায়েম অংশ থেকে থাকে তাহলে সেটা তোমার জন্য। তুমি এই পৃথিবীতে আসার পর জীবনের প্রথম যেদিন তোমাকে আমি ছুঁয়েছিলাম সেদিন আমি নিজেই জানতাম না যে এই ছোঁয়াটা সারা জীবনের জন্য বাধা পড়ে যাবে। আমি যেদিন এই দেশ ছেড়ে সারা জীবনের জন্য চলে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে বাড়ির বাইরে পা রেখেছিলাম সেদিন এই সমস্ত পৃথিবীতে মাত্র দুইটা মানবীর জন্য আমার বুকের ভেতরে দহন সৃষ্টি হয়েছিল, আমার জন্মদাত্রী মা আর তুমি। আমি কখনো আমার এই জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি, কিন্তু সেদিন রাতে আমি যখন তোমাকে মেরে ফেলতে বসেছিলাম সেদিন তোমার এই অসহায় চাউনির ভেতরে কিছু একটা দেখেছিলাম। আমি দেখেছিলাম আমার একমাত্র আশ্রয়স্থল, যার কাছে আমি নির্দ্বিধায় নিজের সমস্ত শরীর মন প্রাণ সঁপে দিতে পারি। আমি জানি না আমার কেন অমন মনে হয়েছিল, কিন্তু সেদিন আমার মনটা আমাকে বারবার ডেকে বলেছিল যে এই মানবীটা সম্পূর্ণ আমার, অন্য কারো না। একে আমি যা ইচ্ছা করতে পারি, চাইলে মেরেও ফেলতে পারি, চাইলে বাঁচিয়েও রাখতে পারি, বা চাইলে ভালোবাসতে পারি অনেক অনেক। সাফওয়ান আরও একটু এগিয়ে এসে রিমুর কাছাকাছি বসলো। এগিয়ে এসে রুমাইশার হাতটা ধরল, গোলাপের তোড়াটা ওর হাতের মুঠোয় দিয়ে দিল। রুমাইশা যন্ত্রমানবীর মতো হাতে নিল সেটা। চোখ দুটো ওর এখনও আটকে আছে সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান আর মনের কথাগুলো কখনোই খোলাসা করে ওর সামনে কখনোই বলেনি, আজ নিজে থেকে ভেতরে সব কথা বের করে দিচ্ছে ও। রুমাইশা মুখিয়ে আছে সেগুলো শোনার জন্য। রুমাইশা ফুলটা নেওয়ার পর সাফওয়ান দুই হাতে রিমুর কোমর জড়িয়ে ধরে রিমুকে নিজের দিকে আরও টেনে নিয়ে এসে মাথাটা সযত্নে রাখলো ওর উরুর ওপর। তারপর ধরা গলায় বলে উঠল, আমার জীবনে একমাত্র স্নিগ্ধতা তুমি, আমাকে দেখার একমাত্র অবলম্বন। আমাকে দেখো একবার, আমি অস্বাভাবিক মরুভূমি আমি, আর সেই মরুর বুকে তুমি এক পয়সা বৃষ্টির মতো, যার বর্ষণ হতে হতে এখন মরুর বুকে কানায় কানায় পানি পরিপূর্ণ স্থানে ঝিলমিলি পরিণত হয়েছে। আমার রুক্ষ জীবনে তুমি তোমার সমস্ত কোমলতা ঢেলে দিয়েছ। আমার এই রুক্ষতার একমাত্র সমাধান তুমি, আমার সমস্ত সমস্যার একমাত্র অবসান তুমি। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য। এই মস্ত পৃথিবীতে তুমি আমার এক টুকরো শান্তি, যা অন্য কোথাও আমি কখনো পাবো না। আমার ঘর তুমি, আমার গন্তব্য তুমি, সারা জীবন আমার একমাত্র সুখের উৎপত্তিস্থল হয়ে কাছে থেকো আমার। তোমাকে নিরাশ করব না কখনো। আমার আদর, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধা কোনোটাই কোনোদিন কমতি অনুভব করতে দিব না তোমাকে। যদি কখনো বিন্দুমাত্র কমতি অনুভব করো, আমার উপর কখনো যদি অসন্তুষ্ট হও, তাহলে চাইলে আমাকে সেদিন সেখানেই মেরে ফেলে দিও, কিন্তু কখনো কোনো কারণে আমাকে ছেড়ে যেতে চেও না। তোমার বিরহে মৃত্যুর চেয়ে তোমার হাতে, তোমার কোলে মৃত্যুবরণ করলে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সাফওয়ান রুমাইশার কোমরটা আরও শক্ত করে আঁকড়ে ধরল।
রুমাইশা সাফওয়ানের দেওয়া ফুলগুলো পাশে রেখে ওর চুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে দিল। 2 হাত দিয়ে সাফওয়ানের চোয়াল ধরে মুখটা ওর মুখের নিজের দিকে ফেরালো। তারপর আলতো করে ওর কপালে নিজের কোমল ঠোঁটটা ছোঁয়ালো। সাফওয়ান চোখ বুজে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। কপাল থেকে নিজের ঠোঁটটা সরিয়ে সেখানে একবার নিজের কপাল থেকে রুমাইশা বলে উঠল, আপনার এই অস্বাভাবিকতা আমাকে বারবার আপনার কাছে ছুটে আসতে বাধ্য করে। আপনার এই উজ্জ্বল চোখ দুটো কী আছে আমি জানি না। ওই চোখ দুটোর দিকে তাকালেই আমার শরীর শিউরে ওঠে। বারবার আপনার প্রেমে পিছলে পড়ে যেতে বাধ্য করে ওরা আমাকে। আপনার এই রুক্ষতা আমার শক্তি, আপনার ওই উজ্জ্বলের চোখ দুটো আমার দুর্বলতা। ওই চোখে তাকিয়ে আমি সমস্ত বাধা পেরিয়ে আপনার কাছে ছুটে চলে আসতে পারি। আপনার এই শক্ত হাতের বাঁধনই আমার অহংকার। এই বন্ধন ছিন্ন করার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো নেই, হবেও না কখনো। মৃত্যুর আগ পর্যন্ত এই বন্ধন কখনো আগলা হতে দিব না আমি। আপনার প্রতিটা পদক্ষেপে আমার কাছে আপনার ভালোবাসা, আদর, শ্রদ্ধা। আপনার জঙ্গলিপনা আমার সত্তা। আপনার মতো করেই আপনার জঙ্গলিপনাকে আপন করে নিয়েছি আমি। আপনার জঙ্গলিপনা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আমি আপনার পুরোটাকেই চাই সব সময়। কোনো অংশ বাদ দিয়ে আপনাকে আমি কল্পনাও করতে পারি না। আপনার এই বর্ণ স্বভাব আমার কাছে আপনার ভালোবাসার বিশাল বড় এক অংশ। এই বর্ণ স্বভাবের জন্য আপনি অনুশোচনা করলেও সেটা হবে আমার ভালোবাসার প্রতি অপমান। আমি আপনার এই পুরো আপনিটাকেই ভালোবাসি। আর আমার ভালোবাসার কোনো অংশ নিয়ে কেউ অনুশোচনা করলে সেটা মোটেও ভালো হবে না। এই কথাটা মাথায় রাখবেন, আমার ব্যক্তিগত জঙ্গলি পুরুষ। সাফওয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, চোখের কোণে টানে চিকচিক করেছে সুখের তরল। রুমাইশা হাত দুটো নিজের হাতের মুঠোর ভেতরে নিয়ে শক্ত করে গাঢ় চুম্বন এঁকে দিল হাতের উপরিভাগে। তারপর মেঝে থেকে ধীর পায়ে উঠল ও। অর্ধনগ্ন দেহ ঘামগুলো শুকিয়ে এসেছে প্রায়। হেঁটে হেঁটে ওর স্টাডি টেবিলের উপরে ডান পাশে রাখা নেভি ব্লু রঙের ছোটোখাটো লেদার ব্যাগটা হাতে নিল। আবার ফিরে আসলো রুমাইশার কাছে। তারপর ব্যাগটা রুমাইশার ডান হাতের মুঠোতে ধরিয়ে দিল সাফওয়ান। তারপর বলল, দেনমোহর পরিশোধ। এরপর নিজের ইস্পাতে দীর্ঘ 2 হাতের পাঞ্জাবির ভেতরে রুমাইশার ইস্পাত দীর্ঘ 2 হাতের পাঞ্জার ভেতরে রুমাইশার ফোলা নরম চোয়াল দয় আলতো করে নরম গালে ছোঁয়ালো। তারপর বলল, এখন আমাদের নতুন জীবনের জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হবে। তিনি চেয়েছেন বলে আজ আমরা আমাদের সম্পর্কটাকে আমরা হালাল করতে পেরেছি। এবার হেঁটে গিয়ে রুমের ডান পাশের দেওয়ালে থাকা কভারের ভেতর থেকে 2টা জায়নামাজ বের করলো সাফওয়ান, সাথে একটা কালো রঙা লং হিজাব। এগুলো সেই কবেই কিনে রেখেছিল ও। তখনও ভাবিওনি এত দ্রুত এতগুলো কাজে লেগে যাবে। সাফওয়ান জিজ্ঞেস করলো রুমাইশাকে ও অজু করেছে কি না। রুমাইশা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সাফওয়ান জায়নামাজ দুটো আর হিজাবটা রুমাইশার হাতে দিয়ে ওয়াশরুমে গেল অজু করতে। সাফওয়ান অজু করে বের হয়ে এসে কভার থেকে একটা সাদা পাঞ্জাবি বের করে নিল। সাফওয়ান জায়নামাজের পাটি পাতলায় পা তোলে এবং তারই পেছনে পাটি পাতল রুমাইশার জন্য। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজে শেষ সালাম ফিরানে মোনাজাতে শেষ করলো সাফওয়ান। পেছনে বসা রুমাইশার দিকে বসা অবস্থাতেই ঘুরে বসল। তারপর ওর মাথার কাছে হিজাবটা খুলে চুলে হাত বুলিয়ে দিতে দিতে দোয়া পড়ল কিছু। দোয়া পড়া শেষ হলে ফু দিল রুমাইশার কপাল বরাবর। এরপর রুমাইশার 2 গাল ধরে প্রেমময় কণ্ঠে বলে উঠল, আমার ছোটোখাটো চক্ষু শীতল করণী সুন্দর বউ, আমার তোমাকে দেখার এই দৃষ্টি যেন আল্লাহ সুবহানাহু তাআলা কখনো পরিবর্তন না করে, আমিন। রুমাইশা ঠোঁটে হাসি ফুটিয়ে বলে উঠল, সুম্মা আমিন। রুমাইশা বসা থেকে উঠে পড়ল। সাফওয়ান জায়নামাজ দুটো আবার ভাঁজ করে কবার্টে রাখলো। রুমাইশা গিয়ে দাঁড়ালো সাফওয়ান স্টাডি টেবিলের পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে। নিজের কানে থাকা দুলটা খুলে কানে হাত দিতে নিলেই সাফওয়ান পেছন থেকে এসে থামিয়ে দিল তাড়াতাড়ি। তারপর কটমটে রাগ দেখিয়ে বলল, আমার বউ, আমি আনবক্সিং করব, তুই মোটেও হাত দিবি না। রুমাইশাও হেসে উঠল সাফওয়ানের বলা ধরনে। সাফওয়ান সে হাসিকে পাত্তা না দিয়ে গম্ভীর মুখে রুমাইশার কানের দুল দুটো খুলে রাখলো টেবিলের ওপর। তারপর ঘাড়ের কাছে আলতো করে ছুঁয়ে দিয়ে গলার ভারী নেকলেসটা খুলে দিল।
তারপর রুমাশা 2 হাত থেকে এক এক করে সমস্ত চুড়িগুলো খুলল। এরপর কাঁধের ওপরে ভাঁজ করে রাখা শাড়ির আঁচলের পিনটা খুলে দিয়ে শাড়িটা অন্যের পিনগুলো খুলে দিল একে একে। এবার মৃদু গতিতে রুমাশাকে নিজের দিকে ঘোরালো ও। শাড়ির ভাঁজ করা আঁচলটা বুকের ওপর মেলে দিয়েছে। গহনা খোলার পর কাজল কালো চোখে রুমাশাকে এখন অন্যরকমের সুন্দর লাগছে। সাফন মুগ্ধতার সাথে রুমাশার মুখ পানে চেয়ে থাকলো কিছুক্ষণ। সাফনের এমন দৃষ্টিতে রুমাশা লাজুক হেসে চোখ নামিয়ে নিল। এবার রুমাশার মাথা উঁচু করে বাঁধা খোপাটা একটানে খুলে ফেলল সাফন। হুটোপুটি করে চুলগুলো আকর্ষণ টানে নিচের দিকে ছুটে গেল। নিতম্ব ছড়িয়ে গেল খানিকটা নিচে। সাফন হতভম্ব দৃষ্টিতে দেখতে লাগলো রুমাশার এই চোখে ধাঁধানো সৌন্দর্য। অপলক তাকিয়ে থেকে রুমাশার কোমরটা ধরে আলতো করে নিজের সাথে মিশিয়ে নিল। রুমাশা লজ্জায় নিচু হয়ে যাওয়া মুখটা চিবুক ধরে উঁচু করে নিজের চোখের সামনে নিয়ে আসলো সাফওয়ান। আর তারপর প্রেয়সীর এই অপার সৌন্দর্য দেখতে দেখতে নিজের অজান্তেই গেয়ে উঠল, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই। রাত 2টো। নীলচে আলোয় ভরা ছিমছাম কামরাটায় এখন অস্বাভাবিকভাবে লণ্ডভণ্ড হয়ে আছে। বিছানার চারপাশে থাকা বেলি ফুলের মালাগুলো ছিঁড়ে ছুঁড়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বিছানায় জড়ানো গোলাপের পাপড়িগুলো অর্ধেকটা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাকিগুলো সাদা রঙের বিছানার পিষ্ট হয়ে আছে। মেঝেতে ফুলের সাথে সাথে লুটিয়ে আছে রুমাশার গায়ের মেরুন রঙা শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর সাফনের সাদা রঙা পাঞ্জাবিটা। মশারি একটা স্ট্যান্ড একটা মাথা ভেঙে পড়ে আছে বিছানার একপাশে মেঝেতে। বিছানার ওপর এলোমেলো বালিশ সাফনের বুকে মাথা রেখে সাফনের একটি ওভারসাইজের টি শার্ট গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আলুথাবি বেশি রুমাইশা। সমস্ত মুখ জুড়ে ওর তৃপ্তির ছায়া। কাজল লেপ্টে আছে চোখের চারপাশে। চোখের পাশে কান্নাগুলো শুকিয়ে দাগ হয়ে গেছে। সাফন এক হাতে রিমুকে জড়িয়ে রেখে অন্য হাতে মাথার নিচে বালিশের মাথায় রেখে চিতয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। ঘুম নেই ওর চোখে। রুমাশা প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, প্রতিটা হৃদস্পন্দন অনুভূত করছে। অদ্ভুত রকমের এক প্রশান্তি ছেয়ে গেছে ওর বুকে। মাঝে মাঝে ফিরে ফিরে রুমাশার ঘুমন্ত ছোট্ট মুখটার দিকে তাকাচ্ছে। হঠাৎই নিজের অতীতের কথা স্মরণ করে হাসি হাসি মুখটা নিমিষে গম্ভীর হয়ে গেল ওর। ফুরফুরে মাথাটা ভারী হয়ে গেল আশঙ্কিক। রুমাশার মায়াভরা মুখটার দিকে আবারও একবার তাকালো সাফওয়ান। ওর রিমু যখন জানবে ও সেই কালো অতীতের কথা, তখন কেমন প্রতিক্রিয়া জানাবে ওর রিমু? রিমু কি ওকে ছেড়ে দিতে চাইবে? রিমু কি থাকতে চাইবে না ওর মতো খুনির সাথে? রিমু কি মেনে নেবে তার অতীতকে? যদি মেনে না নেয় তাহলে কি হবে? রিমু চলে যেতে চাইবে ওকে ছেড়ে? অন্য কারো হতে চাইবে? না, কখনোই না। ওর প্রাণ থাকতে রিমুকে ও অন্য কারো হতে দেবে না। ও যদি হয় এই পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট প্রাণী, তারপরও রিমুকে ওর কাছেই থাকতে হবে। কোথাও যেতে দেবে না ও। গম্ভীর মুখটাকে আরও গম্ভীর করে 2 হাত দিয়ে বুকের ওপর শুয়ে থাকা রিমুকে নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে নিল সাফওয়ান। কোনো মূল্যই রিমুকেও হাতছাড়া করবে না, পৃথিবী উল্টে গেলেও না। রুইনিয়া রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছেন সকালবেলা। ইস্তাকের 9টায় অফিস, সাফিনও কোচিং আছে। ওরা দুজনেই বেরিয়ে যাবে 9টার সময়। রুটি বেলে তাওয়ার উপরে দিচ্ছেন তিনি একটা একটা করে। অন্য চুলায় সবজি রান্না হচ্ছে। মাঝে মাঝে সেটা নাড়িয়ে দিচ্ছেন রুনিয়া। এমন সময় রান্নাঘরের দরজায় উপস্থিতি টের পেল তিনি কারো। রুটিবেলা থামিয়ে দিয়ে পেছনে ঘুরে তাকালো। রুমাশা দাঁড়িয়ে আছে। আধা ভেজা চুলগুলো 2 ভাগে ভাগ করে বুকের 2 পাশে ছড়িয়ে দেওয়া। মেরুন রঙের শাড়িটার কাঁচা হাতে গায়ের ওপরে জড়ানো। মুখটা স্নিগ্ধতায় ছেয়ে আছে। কালকে দেওয়া কাজলের কিঞ্চিত আভা চোখে লেগে আছে এখনও। শাড়ি আঁচলটা খুঁটিটা হাতের নিচে দরজায় দাঁড়িয়ে ইস্তস্তত মুখে জড়সড় হয়ে তাকিয়ে আছে রুমাইশা, মাথা ওর নিচের দিকে। রুনিয়া হাসলেন মনে মনে। শাড়ি পরার অভ্যাস নেই রুমাইশার। কোনো রকমের কুচি টুচি খুঁচে চলে এসেছে এখানে। গ্যাসের সুইচটা অফ করে হাতটা ধুয়ে এগিয়ে আসলেন তিনি।
রুমিকে রান্নাঘরে ভেতরে নিয়ে এসে দরজাটা ভিজিয়ে দিলেন। তারপর বললেন, শাড়ি খোল, আমি পরে দিচ্ছি ভালো করে। রুমেশা আঁচল সরল না, নিচ থেকে শাড়িটা খুলে দিল শুধু। রুমির এমন আচরণ কিছুটা অবাক হলেন। কালো শাড়ি পরেছিল, তখন তো এমন করেনি রুমেশা, নাকি হঠাৎ করে লজ্জা বেড়ে গিয়েছে ওর? রুনিয়া বেশ কিছুক্ষণ না ভেবে শাড়ি পরাতে শুরু করলো। শাড়ি এক কোণা কোমরে গুজে দিয়ে কুচি করে দিলেন সুন্দর করে। পুরোটা সময় রুমাইশা শাড়ি দিয়ে প্রাণপণে পেটার বুকে ঢেকে রাখার চেষ্টা করলো, কিন্তু তারপর আঁচলটা ঠিক করে দেওয়ার জন্য রুমাইশাকে কিছু বুঝে ওঠার আগে আঁচল ধরে টান দিলেন রুনিয়া। সাথে সাথে থতমত খেয়ে গেল রুমাইশা। এইদিকে আঁচল সরিয়ে রুনিয়া হতভম্ব হয়ে গেলেন। রুমাইশা লজ্জায় মাথা নিচু করে নিল। শাড়ি ব্লাউজটা একটু বড়সড় গলা দিয়ে বানিয়ে দিয়েছিলেন রুনিয়া, কিন্তু রুমাইশার অবস্থা চোখে পড়তেই বড়বড় করে তাকিয়ে রইলেন তিনি। সমস্ত গলা, বুকের দৃশ্যমান জায়গা জুড়ে লাভবাইটে লাল লাল হয়ে আছে। রুনিয়া এবার রুমাইশার সামনে পড়া থাকা চুলগুলো হাত দিয়ে ঘাড়ের উপর থেকে সরিয়ে পেছনে সরিয়ে দিলেন। একই, সবখানে একই অবস্থা। ছেলের উপর ভয়ানক রাগ হলো ওর। ছোট মেয়েটার উপর এমন অত্যাচার চালিয়েছে ছেলেটা। খেপে গেলেন রুনিয়া সাফওয়ানের ওপর। আঁচলটা ঠিকঠাক ভাঁজ করে রেখে রুমাইশাকে রান্নাঘর থেকে বলে তিনি গেলেন দোতলায় রুমাইশার রুমে। ওখান থেকে ফাউন্ডেশনটা আনতে হবে। আর যাওয়ার আগে সাফওয়ানের উদ্দেশ্যে ধমক দিল রুমিকে। বলল, কালকে থেকে তুই তোর রুমে ঘুমাবি ওই অশুভটার সামনে। আর যাওয়ার দরকার নেই। অশুভটা আগে ম্যানার্স শিখবে, তারপর বউ পাবে, তার আগে না। সেদিন বিকেলবেলায় রাফসান এলো হাতে কয়েক রকমের মিষ্টি নিয়ে। রুমাইশা তখন চিলেকোঠার রুমে ভাত ঘুম দিচ্ছিল, আর সাফওয়ান ল্যাপটপে কিছু নোট করছিল। রাফসান আসায় রুনিয়া খুশি হলেন অনেক। হল রুমে সোফায় রাফসানকে বসতে দিয়ে তিনি শাফিনকে বলতে গেলেন রুমাইশাকে গিয়ে ডাকতে। শাফিন আর রুমে পড়ছিল, মায়ের আদেশ পালন করতে সে গেল রুমাইশাকে ডাকতে। শাফিন গিয়ে রুমের দরজায় নক দিল। সাফওয়ান ভেতর থেকে জিজ্ঞেস করলো কে। শাফিন উত্তর দিল। সাফওয়ান চেয়ার থেকে উঠে দরজাটা খুলে দিল। শাফিন বলল যে রাফসান এসেছে, সে আর রুমাইশা যেন নিচে যায় দ্রুত। খবরটা দিয়ে শাফিন আবারও চলে গেল দ্রুত পায়ে নিচে। শাফিন যাওয়ার পর রুমের দরজাটা ভেজিয়ে দিল সাফওয়ান। এগিয়ে আসলো বিছানার কাছে। ঘুমান্ত রুমাইশার চোয়ালে আলতো কয়েকবার চাপড় মেরে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি ওঠ, নিচে যেতে হবে, আমার শালাবাবু এসেছে। রাফসানের আসার কথা শুনে শোয়া থেকে তড়াক করে উঠে পড়ল রুমাইশা। পরনে ওর আগের দিনে সাফওয়ানের নিয়ে আসা গোলাপি জমিনের ওপর সাদা কুচি ফুলের সুতির সালোয়ার কামিজ। রুনিয়া আজ দুপুর আগে এটা তৈরি করে দিয়েছে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখে অল্প একটু ময়শ্চারাইজার লাগিয়ে কিঞ্চিত ফাটা ঠোঁটে আলতো করে ভেজলিন লাগিয়ে নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিল ও। সাফওয়ান ওকে আগেই চলে যেতে বলল, ও পরে আসতে চাইল, কিন্তু রুমাইশা শুনল না। কভার থেকে একটা ফুল স্লিভ টি শার্ট বের করে সাফওয়ানকে জোর করে ধরিয়ে দিয়ে পরতে বলল। বেবুকের মতো রুমাইশার দিকে তাকিয়ে রইল সাফওয়ান। বিয়ে না হতে হতে বউদার ওপর মাতব্বরি করতে শুরু করে দিয়েছে। গোছগাছে শেষ করে রুমাইশা রুম থেকে বের হলো। ওর পেছন পেছন সাফওয়ান বের হয়ে এলো। ওরা যখন দোতলায় এলো তখন রুনিয়া আর ইস্তেক হলরুমের সোফায় বসে রাফসানের সাথে গল্প করছিল। ভাইকে দেখে 32 পাটি দাঁত বের করে দিয়ে রুমাইশা দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। পেছন থেকে সাফওয়ান ধমকালো আসতে দিতে বলল ওকে, কিন্তু কে শোনে কার কথা। নিষেধ করা সত্ত্বেও রুমাইশার এমন লাফালাফি করায় সাফওয়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। বিয়ের দিন মামা ওকে সত্যি কথা বলেছিল। আগে খুব শান্তশিষ্ট ছিল পাগলিটা, এখন দুনিয়ার খাচ্চর হয়েছে। ছোটবেলায় সাফওয়ান যা বলতো তাই শুনতো রুমাইশা। একটা কথাও এদিক ওদিক হতে দিত না। অতি সিনিয়র ভাই হিসেবে সীমিত করে চলতো ওকে, কিন্তু এখন দেখো, বারণ করা সত্ত্বেও হরিণীর মতো লাফিয়ে লাফিয়ে নিচে গেল। সিঁড়ি থেকে মুখ থুবড়ে একবার পড়লে নাচুনি বের হয়ে যাবে। বিড়বিড় করতে করতে নিচে নামলো সাফওয়ান। সাফওয়ানকে দেখে রাফসান বসা থেকে দাঁড়িয়ে গিয়ে সাফওয়ানের সাথে কর্মোদয় করে ওকে বুকে জড়িয়ে ধরল। 2 দিন আগেও যে নিজের ভেতরে ভার্চুয়াল তাদের একটা দাগ কুমড়ো সম্পর্ক ছিল তা ভুলে গেল নিমেষে। সাফওয়ানের পিঠ চাপড় দিল রাফসানের, তারপর বলল, কতগুলো বছর পর
আবার আলিঙ্গন বন্ধ হলাম আমার ভাই। রাফসানও হেসে উঠল। তারপর কোলাকুলি শেষ করে রাফসান দাঁড়িয়ে সাফওয়ানের আপাদমস্তক দেখে নিল 2 হাত দিয়ে রাফসানকে। রাফসানের পেশিবহুল বাহুদয় শক্ত করে ধরে বলল, ভাই তো পুরাই জনসিনা হয়ে গেছো, করছো কি? তারপর হঠাৎই দুজনের দিকে চমকে তাকিয়ে অদ্ভুত এক স্টার স্টাইলের হ্যান্ডশেক করে ডান হাতে কবজি মুখে সামনে নিয়ে এসে জনসিনা স্টাইলে হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে সম্মনায় চিৎকার দিয়ে বলে উঠল, ইউ ক্যান সি মি। তারপর হেসে আবার দুজনকে বুকে জড়িয়ে নিল। এদের বাচ্চামো কাণ্ড কারখানা দেখে বাকিরা সবাই হেসে উঠল। 2 ভাইয়ের সেই আগেকার মতো মোহাব্বতে দেখে রুমাসে খুশি হলো প্রচণ্ড। মন খুলে হাসলো ও আজ অনেকগুলো দিন পর। ওর মনে আছে ছোটবেলায় যখন এ বাড়িতে আসতো ওরা, তখন শুধু একতলা বাড়ি ছিল রুনিয়াদের। সেটাও সাধারণ বাড়ি। নতুন করে বাড়ি করেছে ইস্তেক বছর দশক হলো। ইস্তেক করেছে বলে ভুল হবে, বেশিরভাগ অর্থ সাফওয়ানই দিয়েছে। তখনকার একতলা বাড়িটায় গেস্ট রুমে একটা সাদা কালো টেবিলে টেলিভিশন রাখা ছিল। সেখানে সুযোগ পেলেই WW এর সিডি প্লে করতো ওরা। তারপর বিছানার উপরে সাফওয়ান আর রাফসান মিলে কুস্তিগির করতো। রেফারি হতো রুমাইশা। যদিও মাঝে মাঝে রেফারির গালে 2-1টা ছোটা আঘাত লেগে যেত ভুলবশত, তখন রেফারি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে কাঁদত। আর এই দুজন নিষ্পাপ প্রতিযোগিতার তখন নিজেদের কুস্তিগির রেখে রেফারির সেবা যত্নে লেগে পড়ত। ছোটবেলায় স্মৃতিচারণ করে নিজের অজান্তেই হেসে উঠল রুমাইশা। ওরা সবাই মিলে গল্প করলো অনেকক্ষণ। কিছুক্ষণ পর সাফিনাও যোগ দিল ওদের সাথে। তারপর মাগরিবের আজান দিয়ে দিল। আসর ছেড়ে উঠল সবাই। রাফসান রাতটা এখানে থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আজ ওরা প্ল্যান করেছে 4 জন একসাথে ঘুমাবে চাঁদের ওপর বিছানা পেতে। অনেক দিন থাকা হয় না আগের মতো করে, আর সাফিনের তো সুযোগই হয় না। রাফসানরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় তো ওর বয়স ছিল 6 থেকে 7 মাস। সে সময় মায়ের কোলেই থাকাতে হতো ওর। আজকে এই ঘটনা ওর জন্য সম্পূর্ণ নতুন, তাই ও একটু বেশি এক্সাইটেড। রাতের খাবার পর ওরা সবাই বিছানা পাতল। বালিশ কাঁথা নিয়ে চলে গেল ছাদে। আকাশ পরিষ্কার, মেঘে একটু কুচিয়েও নেই। কিন্তু তারপর মেঘের মুড সুইংয়ের কথা তো চিন্তা করে ওরা ভেবে নিল যে বৃষ্টি আসে তাহলে ওরা সাফওয়ানের রুমে চলে যাবে। রুমাইশা ছাদের ওপর পাটি পেতে তার উপর একটা লম্বা তোশক বিছিয়ে দিল। এরপর তার উপরে বেডশিট পেতে বালিশগুলো সুন্দর করে পেতে রাখলো। রাফসান হাতে হাতে সাহায্য করলো ওকে। রুমটাও গুছিয়ে রেখে এসেছে যেন বৃষ্টি আসলে রুমে গিয়ে শুয়ে পড়তে পারে, কষ্ট না করতে হয় বেশি। তারপর সব গোছগাছ শেষে বিছানা বাম পাশে শুয়ে পড়ল সাফিন, তার পাশে রাফসানের পাশে সাফওয়ান শুয়ে পড়ল, আর সাফওয়ানের পাশে বিছানার ডান দিকটাতে রুমাইশা। ঘুমের আগ পর্যন্ত ওরা ওদের ছোটবেলায় স্মৃতিচারণ করলো। ওরা কেমন দুষ্টুমি করতো, জঙ্গলের ভেতরে ডুবাই গিয়ে কীভাবে হুটুপুটি করে আসতো, তারপর আবারও রুনিয়ার হাতে মার খেত। সাফওয়ান কাকে কাকে রুমাইশার জন্য বেদম মেরে দিয়েছিল, কাকে কাকে কী শাস্তি দিয়েছিল, আর তারপর সেই বিভীষিকাময় দিনটার গল্প, যে দিনটাতে ওদের বাসার সবার ভেতর ঝামেলা ঘটেছিল। এবার সিঙ্গাপুরে যাওয়ার পর সাফওয়ান কীভাবে থেকেছে, কীভাবে খেয়েছে, বন্ধুবান্ধব, কাজকর্ম, কীজন কীভাবে কী হয়েছে, ওর ব্যাপারে কেউ জানে কি না, এই সমস্ত বিষয় নিয়ে কথা হলো অনেক রাত পর্যন্ত। গল্প শুনতে শুনতে সাফিন আর রুমাইশা দুজনে একসময় ঘুমিয়ে গেল। জেগে রইল শুধু সাফওয়ান আর রাফসান। সাফিন আর রুমাইশার নিঃশ্বাস ঘন হয়ে যেতেই উঠে বসলো ওরা দুজন। তারপর ছাদের অন্য কোণায় গিয়ে রেলিংয়ের উপর বসলো। দুজনে নীরব রইল খানিক সময়। নীরবতা ভেঙে রাফসান বলে উঠল, তোমার দ্রুত কিছু একটা করা দরকার ভাই, নইলে ওরা যেভাবে তোমার পেছনে লেগে আছে কখন না জানি এই বাড়িতে চলে আসে, তখন সবার লাইফ রিস্ক হয়ে যাবে। সাফওয়ানের চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠল, তির্যক হয়ে গেল চোখের চাহনি। ব্রু দুইটা কুঞ্চিত হয়ে গেল ওর। মাথা নাড়িয়ে বলল, ওরা বিডিতে এসে পৌঁছিয়েছে গতকাল রাত 2টোয়। তখনই খবর পেয়েছি আমি। এখন ওরা আমাকে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমাকে না পেলেও আমার পরিবারে কোনো ক্ষতি করবে না ওরা, সেই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ এটা আমাদের রুলস।
আর ওরা গ্যাংয়ের রুলস ব্রেক করে না। আমার চিন্তা শুধু রিমুকে নিয়ে। ও আমার স্ত্রী। ওরা আমার বাবা মা, ভাই, অন্যান্য আত্মীয়স্বজনের কোনো ক্ষতি না করলেও আমার স্ত্রীকে ওরা ছাড়বে না, কারণ সেই আমার বর্তমান আর ভবিষ্যৎ। তাহলে তুমি এখন কি করবে? ওদের হাত থেকে বাঁচার উপায় কি? তুমি তো বলেছিলে ওরা যদি আসে তবে পুরো গ্যাং ধরে আসবে। চিন্তিত গলায় বলল রাফসান। সাফান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আমি 2 সপ্তাহ আগে রিমুর পাসপোর্ট করতে দিয়েছি। হাতে আসেনি এখনও। কাল পরশুর ভিতরে চলে আসবে আশা করা যায়। এরপর ভিসার আগ পর্যন্ত আমি রিমুকে নিয়ে আমার ল্যাবে গিয়ে থাকবো। ভিসা লেগে গেলেই চলে যাব বাইরে। রাফসান অবাক হলো সাফানের কথায়। রুমির সাথে বিয়ের আগে ও পাসপোর্ট করতে দিয়েছে। ও এত নিশ্চিত কিভাবে ছিল যে বিয়েটা রুমির সাথেই হবে ওর? রাফসানকে এইভাবে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফান ওকে আঙ্গুল দিয়ে খোঁচা দিল একটা। তারপর বলল, যা জিজ্ঞেস করবি সরাসরি জিজ্ঞেস কর। মনে মনে রেখে এইভাবে তাকালে তো আর আমি বুঝতে পারবো না। রাফসান ইতস্তত করে জিজ্ঞেস করল, তুমি এত নিশ্চিত কিভাবে ছিলে যে রুমের সাথেই তোমার বিয়েটা হবে? সাফান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বল, আমার শরীরে ট্র্যাকার সেট করা ছিল। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেখানে কে কে আছে, কার কি পড়েছে ওরা সবই বুঝতে পারবে স্যাটেলাইটের সাহায্য নিয়ে। আমার যে রিমুর সাথে একটা অ্যাটাচমেন্ট আছে সেটা ওরা অবশ্যই বুঝতে পারবে। তাই রিমুর পাসপোর্ট আমি আগে করে রেখেছি। আমার সাথে বিয়ে না হলে ওকে অন্যতে পাঠিয়ে দিতে হতো, অন্তত দেশের বাইরে বাইরে পাঠাতে হতো। নইলে ওরা যেভাবে হোক রিমুকে খুঁজে বের করে ফেলতো। আর বডিতে সেট আপ করা ট্র্যাকার শরীরে কোথায় বসানো হয় সেটা কাউকেই বলা হয় না। আমি এতদিন অনেকবার ট্র্যাকারটা ট্র্যাক করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। গত পরশু আমি সেটা আবিষ্কার করি আমার উরুর মাংসের ভেতর, আর খুঁজে পেতেই সেটা বের করে আমি নষ্ট করে ফেলেছি। রাফসান চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, এরা আসলে কারা ভাই? সাফান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এরা সে সমস্ত লোকজন যাদের আমার খুব বাহবা দেয়, যাদেরকে আমার অনেক শ্রদ্ধা সম্মান করি। বহির্গ দুনিয়াতে তারা ভালো মানুষ বলে বিবেচিত, অথচ ওদের ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে বিকৃত সত্তা। সাদা টাকার আস্তরণে দিয়ে ঢাকা রাখা কালো টাকার পাহাড়, যাদের আপাস টাকা ভর্তি, তাদের আশেপাশে শুধু টাকা আর টাকা, সবে কালো টাকা। রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে সাফানে থেকে মুখ ফিরে নিয়ে আকাশের দিকে তাকালো। আজ সকালবেলা সাফানের সাথে ওর কথা হয়েছে ফোনে। রাফসানের কাছে খবর এসেছিল যে আমেরিকা থেকে একটা বিশাল মাফিয়া গ্যাং নাকি দেশে এসেছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে রাফসান একটু হলেও আন্দাজ করতে পেরেছিল। আর তখনই ও কল দেয় সাফওয়ানকে। সাফওয়ান সে বিষয় আগে থেকে অবগত ছিল। ফোন কলে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটে নিয়ে নিজেদের সমস্যার সমাধানে বেশি জোর দেয় ওরা। রুমাশা ওদের দুজনের প্রাণের প্রিয়, একজনের বোন অন্যজনের স্ত্রী। তাই নিজেদের থেকে ওদের রিমুকে নিশ্চিত নিয়ে চিন্তা বেশি হবে। সে এখনও এসবের কিছুই জানে না। রিমুকে বিষয়টা অবগত করার জন্য সাফান সঠিক সময় অপেক্ষায় আছে, যেন রিমু তাকে বোঝে এবং এই বিষয়টা নিয়ে ভোরকে না গিয়ে নিজেকে শক্ত করে নেয়। কিছুক্ষণ পর রাফসান আকাশের দিক থেকে চোখ নামিয়ে জিজ্ঞেস করল, কিন্তু তোমরা কোথায় যাবে? ভিসা লাগাতে হবে তো। বেশি দেরি করলে ভিসা লাগানোর আগেই ওরা তোমাদেরকে পেয়ে যাবে। তখন কি হবে সেটা বলার আর অপেক্ষা রাখলেও না। অ্যামাজন যাব। মেঝের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল সাফওয়ান। তারপর রাফসানের দিকে মুখ ফিরিয়ে বলল, আমার এই সমস্ত শারীরিক সমস্যাগুলো একমাত্র সমাধান আমার রিমু। আমার দাদার চোখ ছাড়া আমার বাকি সব সমস্যার প্রতিষেধকও। আমার এই খসখসে খোলস ওঠা চামড়া, এই গায়ের অসম্ভব রকমের সরীসৃপ আকৃষ্টের গন্ধ, আমার দ্বিমুখ কুচকুচে কালো জিহ্বা, এই সব কিছুর সমাধান শুধুমাত্র ও। বর্তমানে আমার শরীরে যে অবস্থা, তাতে আমার অ্যামাজনে গেলেই আমি শান্তিতে থাকতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। আর আমার এই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবো। নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখনও জানি না রিমু আমার জন্য ঠিক কতটা উপকারী। ক্ষণিকের ভেতর আমি আমার গবেষণা দ্বারা যতটুকু ইনফরমেশন পেয়েছি, তার যে পুরোটা সঠিক সেটাও আমি নিশ্চিত করতে বলতে পারবো না। রিমু আমার জন্য আমার ধারণা থেকে বেশি কার্যকরী নাকি কম কার্যকরী সেটা দেখার জন্য আমাকে অন্তত বছর 3 অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা জনসাধারণের ভেতর থেকে কখনোই সম্ভব নয়। আর তাছাড়া এই বন্দি জীবনে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি একটু স্বাধীনতা চাই, নিজের মতো করে বাঁচতে চাই। তাই জঙ্গলটাকে
হবে আমার জন্য বেস্ট একটা প্লেস। আর আমার শৈলও জঙ্গল পছন্দ করে অনেক বেশি। কিন্তু আমাদের রুমির কি হবে? ও কি মানিয়ে নিতে পারবে ওই স্যাঁতস্যাঁতে পরিবেশ, সাপ, পোকা, মাকড়সার আড্ডাখানা, জনমানবহীন স্যাঁতস্যাঁতে জঙ্গলেও কিভাবে থাকবে? কখনো কোনো অসুখ বিসুখ হলে তখন কি করবে? আর তুমি বা সব কিছু কীভাবে ম্যানেজ করবে? একটা টিকটিকি দেখলেও তো ও দৌড় দেয়, আর বিছে দেখলে তো ভাত খেতে চায় না সারাদিনে ঘেন্নায়। ও কিভাবে থাকবে ওই রকমের পরিবেশে? রাফসান কিছুটা রুক্ষ কিন্তু চিন্তিত স্বরে বলল। সাফান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, তারপর বলল, চিন্তা করিস না, অ্যামাজনে আমি 2 বছর থেকেছি সম্পূর্ণ একা। আর ওই 2 বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ওরকমের স্বাধীনতা আমি আমার জীবনে কখনোই অনুভব করিনি। অ্যামাজনের সীমান্ত থেকে 30,000 কিলোমিটার ভেতর গিয়ে একটা নদী আছে। ওই নদীর নাম আমি দিয়েছি বিভীষিকা, কারণ বিভীষিকার মতোই তার রূপ। আজ পর্যন্ত কোনো সভ্যতা সেখানে পা রাখিনি। অদ্ভুত সব জীবজন্তু দিয়ে পরিপূর্ণ সে এলাকা। ওইখানে নদী থেকে কয়েক শত গজ দূরে আমি নিজের হাতে একটা কুঁড়েঘর বানিয়েছিলাম, মাটি থেকে 30 হাত ওপরে। বলতে গেলে গাছের ডালে পাখির বাসার মতো। ওই 2 বছর সেখানে থাকার মতো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছিলাম আমি। সেটা এখন থেকে 3 বছর আগে। ওই এরিয়ার প্রতিটা স্থানে আমার নখদর্পণ। হয়তো বহুদিন পর গেলে একটু বিভ্রান্ত হতে হবে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভেতরে। হয়তো একদিনই সেই ছিমছাম জায়গাটা আবারও আমি সুন্দর মতো গড়ে তুলতে পারবো। মনে হয় এখন ওইখানে ছিমছাম জায়গাটা মশা ভর্তি হয়ে গেছে, পোকামাকড় এসে ঘর পাতিয়েছে সেখানে। আগাছা হয়তো এখনও সেই জায়গায় আবারও পরিপূর্ণ হয়ে গেছে। আমি অ্যামাজনে যাওয়ার পর রিমুকে নিয়ে সেখানেই যাব। নিজেদের মতো করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেব সব। রিমুকে কোনো অসুবিধা হতেই আমি দেব না, কোনো অসুবিধায় পড়তেও দেব না। ওর নিরাপত্তা আমার ফার্স্ট কনসার্ন, ফার্স্ট প্রায়োরিটি। রাফসান কী বলবে ভেবে পেল না। এমন সভ্যতাহীন অঞ্চলে তার আদরের বোনকে গিয়ে থাকতে হবে। বোন ও বাঘ ভাল্লুকের সাথে লড়াই করতে হবে ভাবলে ওর শরীরের ভেতরে কাটা দিচ্ছে। কিন্তু এখন ওর আর কিছু করার নেই। রুমি এখন সাফওয়ানের স্ত্রী। সাফওয়ান যেখানে যাবে রুমিকেও সেখানে যেতে হবে। আর সাফওয়ানের মতো দায়িত্বশীল পুরুষ যে রুমির কোনো অযত্ন করবে না সেটাও রাফসান জানে, কিন্তু নিজের মনকে বোঝাতে পারছে না ও। তাই কোনো কথা না বলে চুপচাপ আবারও নিজের বিছানায় যেতে উদ্যোগ হলো ও। আর যাওয়ার আগে বলল, ভিসা রেডি করে ফেলো তাড়াতাড়ি, নইলে ওরা টের পেয়ে যাবে তোমাদের দুজনের জীবন রিস্ক পড়বে তখন। তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই আমার, আমার চিন্তা আমার বোনকে নিয়ে। ও হয়তো তোমার সব কিছু মেনে নেবে, তুমি দুনিয়াতে যে প্রান্তেই যাও সেও সেখানে যেতে চাইবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করবে না। কিন্তু আমার মন পড়ে থাকে আমার বোনের কাছে। আমার বাবা মায়ের মন মস্তিষ্কে সব তাদের মেয়ের কাছেই বাধা থাকে সব সময়। নিজের মেয়েকে এইভাবে এতগুলো বছরের জন্য চোখের আড়াল করতে কেউ চাইবে না। তার ওপর সম্পূর্ণ যোগাযোগবিহীন। সে বাঁচল কি মরল সেই নিশ্চয়তা আমরা কেউ পাবো না কোনোভাবে। সে এখন তোমার স্ত্রী, তুমি ওকে যেখানে চাও নিয়ে যাও, কিন্তু এতগুলো মানুষের কলিজা ছেড়ে নিয়ে যাচ্ছ সেদিকে খেয়াল রেখো। কথাগুলো বলি রাফসান গটগট পায়ে হেঁটে চলে গেল বিছানার দিকে। তারপর রুমাশার পাশে গিয়ে শুয়ে পড়ল ও। সাফান রেলিংয়ে বসে রইল। দুশ্চিন্তা ঘিরে ধরেছে ও। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠল সবাই। রাতে বৃষ্টি হয়নি, যদিও আকাশে মেঘ ছিল। রাতের বেলা বেশিক্ষণ জেগে থাকার কারণে ফজরের পর রুমাশা আবারও গিয়ে ঘুমালো চিলেকোঠার কামরায়। সাফানে কাঁদছিল কিছু, কিন্তু রুমাশার জোরজোরিতে ওকেও গিয়ে ঘুমাতে হলো সেই সাথে। তার উপরে আবার ঘুমিয়ে পড়ার আগে রুমাশা হুমকি দিয়ে নিল যে যদি ঘুম থেকে উঠে ও সাফওয়ানকে না দেখে তাহলে আর এই খানে ঘুমাবে না, নিজের এক্স রুমে গিয়ে ঘুমাবে। অগত্য বেজার মুখে সাফানও আবার ঘুমিয়ে পড়ল রুমিকে জড়িয়ে। রাফসান আর শাফিন ঘুরতে গেল জঙ্গলের ভেতর। বহু বছর আসা হয়নি এখানে। ছোটবেলায় কত শত স্মৃতি ওখানে ছিল ওদের। স্মৃতিগুলো আবারও তাজা করে ধীরগতিতে ওরা জঙ্গলের দিকে এগোলো। ঘুরে এসে সকালের খাবারটা খেয়ে রওনা দেবে ও। রুমাসে যখন ঘুম ভাঙল তখন ঘড়ি কাঁটা 9টার দিকে ঝুঁকে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসলো ও। ফুপ্পি হয়তো একা হাতে সমস্ত কাজ করছে রান্নাঘরে। কাজের খালা অন্যান্য কাজগুলো গুছিয়ে দিলেও রান্নাটা রুনিয়া নিজেই করেন।
আগে করতেন না, সাফান আসার পর থেকে সব রান্নাগুলো উনি নিজে করার চেষ্টা করেন। কারণ সাফান বাইরে মানুষের হাতে রান্না খেতে চায় না, রেস্টুরেন্টেও যায়নি কখনো ও। কারণ প্রথমত ওর ফিজিক্যালি কন্ডিশন, আর দ্বিতীয়ত ওর খুঁতখুঁতে স্বভাব। রুনিয়া যতটুকু পারেন, যা পারেন রান্না করে দেন সাফানকে, আর নয়তো সাফান নিজেই রান্না করে খায়। রুমে উঠে পড়ায় সাফানের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করলো, কি সমস্যা, লাফাচ্ছিস কেন বাদরের মতো? আস্তে উঠতে পারিস না? ওকে বাদর বলায় চটে গেল রুমাশা। ব্রুকুচিত করে বল, না পারি না, পারলে তো আস্তেই উঠতাম, বাদরের মতো লাফাতাম না, আমি বাদর তাই লাফাচ্ছি। সাফান শুতে শুতে ফিজলে হেসে বলল, কি দারুণ সহজে স্বীকারোক্তি। সত্যি কথা, মানুষ এত সহজে কি করে স্বীকার করে নেয়? এমনটা তো আগে কোনোদিন কাউকে করতে দেখিনি। আমার বউ সত্যবাদী এবং এক্সপ্রেশনাল, ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। রুমাশা কটমট করে তাকালো সাফনের দিকে, কিন্তু যার দিকে তাকালো তার কোনো হেলদোলই নেই। সে মুখে হাসি ফুটিয়ে মনে সুখে মুখখানা রুমাশের দিক থেকে ফিরিয়ে বিশালাকার দেহটা অন্য পাশে ঘুরিয়ে আবারও আরামে শুয়ে পড়ল। রুমাশার রাগ হলো খুব। বেডা ওকে পাত্তাই দিল না। এটা কিছু হলো? হাত মুষ্টিবদ্ধ করে সাফনের বাহুতে একটা কিল বসিয়ে দিতে গেল ও, আবার কি মনে করে দিল না। পরনে পোশাকটা ঠিকঠাক করে বিছানা থেকে নিচে নামলো ও। তখনই সাফন এদিকে ফিরে খপ করে হাতটা ধরে ফেললো, বলল, মায়ের কাছে কতগুলো ব্লাউজের পিস আছে, ওগুলো আজকে মাপ দিয়ে বানিয়ে ফেলবি। ফুল ফুল স্লিম হাতা হবে, পিঠে কোনো আবরণ থাকবে না, শুধু দুই হাতে পিঠের দিকে দুইটা ফিতা থাকবে বড় মাপের, গোল গলা হবে, আর কোমরের পুরোটা অনাবৃত থাকা লাগবে, মনে থাকে যেন। রুমাশা মুখ বেঁকে হাতটা ছাড়িয়ে নিল, তারপর বিছানা থেকে নামতে নামতে বিড়বিড় করলো, ডিমান্ড কত বেড়ার। তারপর হেঁটে রুম থেকে বের হতে হতে জোরে বলে উঠল, ঠিক আছে, ভেবে দেখব। রুমাশা মুখ বাঁকানোটা দেখে বেশ লাগলো সাফওয়ানের। হেসে উঠল এ। রুমাশা বাইরে চলে যাওয়ার পর নিজেও কয়েকবার রুমের মতো মুখ বাঁকানোর চেষ্টা করলো, কিন্তু হলো না। নারী জাতির কাছে হার মেনে সাফওয়ান আবারও ঘুমের দেশে পাড়ি দিল। আপাতত বিছানা ছাড়ার কোনো ইচ্ছাই নেই ওর, শুধু বউটা নেই বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। পাশ থেকে কোলবালিশটা টান মেরে বউয়ের অভাবটা সামান্য পরিমাণ কমে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। মধ্যরাত পার হয়েছে। নিশাচর প্রাণীগুলো ব্যতীত বাকি সবাই ঘুমে আচ্ছন্ন। থেকে থেকে দূরে কোথাও হুতুম প্যাঁচা ডাক শোনা যাচ্ছে। কুফ পাখি ডেকে উঠছে, সেগুলো গাছের ঘন পাতার আড়ালে ঢাকা পড়ছে। চিলেকোঠার রুমটায় সাফনের বুকের সাথে লেপটে গুটিসুরি মেরে ঘুমিয়ে আছে রুমাইশা। দুইজনে গভীর ঘুমে আচ্ছন্ন। রুমাইশা নড়ে উঠতে আছে মাঝে মাঝে। ঘুমটা ওর এখনও গাঢ় হয়ে ওঠেনি। খানিকক্ষণ পর রুমাইশা নড়াচড়া স্থির হয়ে এলো কিছুটা। ঠিক এমন সময় আচমকিক ঘুম ছুটে গেল সাফওয়ানের। ঘুম ভেঙে হাঁপাতে শুরু করলো ও। পাশে চোখ যেতেই রুমাইশাকে ওর গায়ের সাথে মিশে থাকতে দেখলো। তা দেখে নিঃশ্বাসটা যত সম্ভব আস্তে ছাড়ার চেষ্টা করলো। আলতো হাতে রুমাইশাকে নিজে থেকে সরিয়ে দিল। খুব সাবধানে কাজটি করলো, যেন ওর ঘুমটা ভেঙে না যায়। রুমিকে সরিয়ে স্তন্যপানে বিছানা থেকে নামলো ও। তারপর হেঁটে দরজার কাছে এসে নিঃশব্দে দরজার লকটা খুলে বাইরে বের হয়ে দরজাটা ভিজিয়ে দিল আবারও। দিয়ে প্রচণ্ড জোরে শ্বাস ছাড়ল সাফওয়ান। তারপর আবারও জোরে শ্বাস নিল। দম আটকে আসছে ওর। বুকটা হাঁপার মতো জোরে জোরে ওপর নিচে ওঠানামা করতে লাগলো। শরীরের ভেতর সূক্ষ্ম এক যন্ত্রণা ক্রমে তীব্র হয়ে উঠেছে। বুকটাতে কেউ যেন চাপ দিয়ে ধরে রেখেছে। চোখ দুটো হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়েছে। মাথার ভেতরটা ফেটে যাচ্ছে যেন। না, আর দেরি নয়। ছাদ থেকে দ্রুত গতিতে নিচে লাফ দিল ও। তারপর প্রাণপণে ছুট লাগালো জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে একবার ঢুকে গগনবিদারী চিৎকার দিল সাফওয়ান। অসহ্য যন্ত্রণায় ওর শরীরটা ফেটে যাচ্ছে, কিন্তু ছোটা থামালো না ও। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে ছুটতে থাকলো জঙ্গলের ভেতর। মুখ থেকে না চাইতেও আর্তচিৎকার বেরিয়ে আসছে ওর। অসার মতো চিৎকার দিতে দিতে ছুটল ও। ছুটতে ছুটতে সে ভাঙাচোরা ভূতের কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। হাঁপ ছাড়ল সাফওয়ান। দম আটকে আসছে ওর। প্রচণ্ড গতিতে নিঃশ্বাস প্রশ্বাস চলছে ওর। দৌড়ের কারণে সেটা আরও বেড়ে গিয়েছে। কি যন্ত্রণা, তীব্রতায় দাঁড়িয়ে থাকতে পারছে না বেশিক্ষণ।
চোখ মুখে অসাধ্য ফুটে উঠেছে ওর। নিজের সাথে কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছে না। এই সিমটম ওর কাছে সম্পূর্ণ নতুন। মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে পাগলের মতো হাতড়াতে হাতড়াতে ল্যাপে ঢুকলো। ঢুকে শরীরে অসহ্য জ্বালাপোড়ানোর কারণে নিজের শরীরের সমস্ত পোশাক টেনে ছিঁড়ে খুঁড়ে ফেলল। শরীরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরের বিভিন্ন জায়গায় মাংসপেশিগুলো অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। হাত পাগুলো হঠাৎ করে কষতে শুরু করেছে সাফওয়ানের। কষে সেগুলো কুঁকড়ে যেতে লাগলো। সেই সাথে অসম্ভব যন্ত্রণায় নীল হয়ে এলো সাফওয়ানের মুখটা। গগন বিদারী চিৎকার দিল ও আবারও। ল্যাবের মেঝেতে শুয়ে পড়ে ছটফট করতে লাগলো। এই লোকচক্ষুর আড়ালে থাকা পরিবারের সবার অজানা ল্যাবের ভেতরে নিঃসঙ্গ সাফওয়ান অসহায় হয়ে ল্যাবের ছাদের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট প্রাণপণে প্রার্থনা করতে লাগলো। শরীর ছেড়ে যন্ত্রণায় চোখ দুটো দিয়ে অঝরে ধারে পানি গড়িয়ে পড়তে লাগলো। দুই পাটি দাঁত একসাথে লেগে গেছে ব্যথার তীব্রতায়। এসবের মাঝে হঠাৎ করে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো সাফওয়ানের চোখে। আকাশ বাতাস কাঁপিয়ে আবারও চিৎকার দিয়ে উঠল। প্রচণ্ড কষ্টে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো ওর। যন্ত্রণায় চোখ মেলতে পারছে না। চোখ খিচে চিৎকার করতে থাকলো শুধু। শেষবারের মতো চেষ্টা করলো একবার উঠে বসার। কষে যাওয়া হাতে ভর দিতে পারল না, তবু মাথাটা উঁচু করে চোখ মেলে দেখার চেষ্টা করলো প্রাণপণে। চোখ মেলতেই রুমের ভেতরে থাকা ফুল ভিউ মিররে নিজেকে দেখতে পেল ও। শরীরটা পুরো কালো বর্ণ ধারণ করেছে, মাংসপেশিগুলো অদ্ভুতভাবে কাঁপছে। আর সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে ওর চোখ দুটো। জলজলে চোখ দুটো সেই উজ্জ্বল আলোটা আকাশে তারার মতো মিটিমিটি আলোর মতো করে কমছে আর বেশি হচ্ছে। উজ্জ্বলতাটা কমে গিয়ে আবার বেড়ে যাচ্ছে, পর মুহূর্তে কমে গিয়ে আবারও জ্বলে উঠছে। কিন্তু সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারল না সাফওয়ান। অসহ্য যন্ত্রণায় চোখ দুটো খিচে বন্ধ করে নিল। আর তারপরই এই প্রচণ্ড রকম যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় শরীরটা তীব্র বেগে চাকানি দিয়ে জ্ঞান হারালো সাফওয়ান সেখানেই। সাফওয়ানের আদরে আলিঙ্গনের ভেতরে নিজেকে না পেয়ে ঘুম ভেঙে গেল রুমাইশার। চোখ না খুলে বিছানার অপর পাশটা হাতড়িয়ে দেখল নেই, সাফওয়ান নেই। সাথে সাথে চোখ মেলে তাকিয়ে বসল। ভাবল ওয়াশরুমে গেছে হয়তো। বসে রইল সাফওয়ান বের হওয়ার অপেক্ষায়। কিন্তু কিছু সময় পার হওয়ার পরেও ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। তখনই উত্তরের দিক থেকে হাওয়ায় ভেসে এলো কারো গগনবিদারী চিৎকার, ক্ষীণ শব্দ। ঘুম ঘুম ভাবটা একেবারে ছুটে গেল রুমাইশার। তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজার কাছে গেল ও, কিন্তু সেটা তো বাইরে থেকে লক করা। বুকের ভেতরটা কেঁপে উঠল রুমাইশার। শ্বাস না হারিয়ে দরজা খুলে খেয়াল করলো ছাদটা চেক করতে গেল, যদি সাফওয়ানকে সেখানে পাওয়া যায় আশায়। দরজার জারের কাছে দরজাটা লকটা খুলল, দেখল তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে ছাদের মাথা থেকে এ মাথা হন্য হয়ে খুঁজল সাফওয়ানকে। না, নেই, সাফওয়ান কোথাও নেই। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে ওর। তখনই জঙ্গলের ভেতর থেকে কারো আত্মচিৎকার ভেসে এসলো আবারও। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে কেউ জঙ্গলটায় কাঁপিয়ে তুলেছে তার তীব্র চিৎকারে। সেটা যে সাফওয়ানের প্রবল বেদনার চিৎকার তা বুঝতে আর বাকি রইল না রুমাইশার। হতভম্ব হয়ে ছাদের মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ল। অসহায়ত্বের চোখে একবার তাকালো জঙ্গলের দিকে। চোখ থেকে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু এভাবে ওর বসে থাকলে চলবে না। মেঝে থেকে উঠে দ্রুত গতিতে রুমে গেল ও। তারপর শাফিনকে ফোন করল। গলা ছেড়ে নিয়ে স্বাভাবিক করে নিল রুমাইশা। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলো শাফিন। ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করতেই রুমাইশা বলে উঠল, আমি রুমি বলছি শাফিন। এত রাতে রুমির কল পেয়ে শাফিন উঠে বসলো। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে আপু? ঠিক আছে তুমি? রুমাইশা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। দ্রুত সম্ভব উৎকণ্ঠ নিয়ে বলল, তোর ভাইয়ের রুমে নেই। ওয়াশরুমের ছাদে চেক করেছি, কোথাও নেই। জঙ্গলের ভেতর থেকে আমি কারো চিৎকার শুনতে পেয়েছি পরপর 2 বার। আমার মনে হয় ওইটা তোর ভাইয়াই চিৎকার করেছে। মনে হয় না, আমি নিশ্চিত। শাফিন রুমাইশাকে শান্ত করার উদ্দেশ্যে বলল, হয়তো ভাইয়া কোনো কাজ আছে তাই গিয়েছে জঙ্গলে। রুমাইশা প্রতিবাদ করে কান্না মেশানো গলায় বলল, কাজ থাকলেও চিৎকার করবে কেন? আমি স্পষ্ট শুনেছি যন্ত্রণার চিৎকার করছে ও। আমি আমি এইখানে থাকতে পারছি না। আমি জঙ্গলে যাব ওর কাছে। তুই আমাকে নিয়ে চল। শাফিন কি বলবে ভেবে পেল না। ভাইয়ের জন্য ওর নিজেরও চিন্তা হতে শুরু হলো এবার। কোনো উপায় না পেয়ে রাজি হলো।
রুমাইশাকে জঙ্গলে নিয়ে যেতে হবে এখন। বলল, ঠিক আছে, আমি রেডি হচ্ছি। সন্ধ্যার অল্প বৃষ্টি হয়েছে, জঙ্গলে মাটি কাদা কাদা হয়ে আছে। শক্ত ধরনের জুতা পরো, সব কিছু রেডি করে নিচে আসো, আমিও আসছি। বলেই ফোনটা কেটে দিল শাফিন। তারপর চেয়ারের ওপর খুলে রাখা শার্টটার গায়ে জড়াতেই লেগে গেল ও। রুমাইশা জঙ্গলের ভেতরে হাঁটার সুবিধার্থে একটা ট্রাউজার পরে নিল, আর তার উপরে পরল সাফনের একটা টি শার্ট। ওর টি শার্টগুলো সব বাড়িতেই। লম্বা চুলগুলো শক্ত করে খোপা করে একটা ব্যান্ড দিয়ে বেঁধে দিল। শক্তপোক্ত জুতা আছে কিনা মনে পড়ল না ওর, তবু একবার দোতলার রুমটা দেখতে যাবে ভাবল। সেদিন বাড়ি থেকে আসার সময় স্যান্ডেল পরে এসেছিল। তারপর সাফওয়ান একজোড়া হিল জুতা কিনে দিয়েছিল। এছাড়া তো আর এখানে কিছুই নেই ওর। গোছগাছ শেষ হলো, সাফওয়ানের স্টাডি টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট টর্চ লাইট নিল। রেডি হয়ে দোতলা এসে নিজের রুমে গেল। একজোড়া কাপড়ের শুল পেল ও। উপায় না পেয়ে পরে নিল সেগুলো। শাফিন রুম থেকে বেরিয়ে এসে দেখলো পাশের রুমের দরজা খোলা। ওকে দিয়ে দেখলো রুমাইশা জুতো পরছে। ওকে দেখে রুমাইশা জুতো পরা দ্রুত শেষ করলো। তারপর দুজনে সিঁড়ি বেয়ে নেমে স্তন্যপানে মেন ডোর খুলে বাইরে বের হয়ে গেল। রাতের অন্ধকারে জঙ্গলের দিকে তাকাতে গা ছমছম করে উঠল। তার উপরে বৃষ্টি হয়েছে, জঙ্গলটা আর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিন্তু সেসবে তোয়াক্কা করল না রুমাইশা। দ্রুত পায়ে জঙ্গলের দিকে এগোলো। ওর পেছন পেছন শাফিন আশপাশটা নজর দিতে দিতে এগোলো। এতক্ষণ ওরা টর্চ না জ্বালিয়েই হাঁটছিল। জঙ্গলে খানিকটা ভেতরে এসে টর্চটা জ্বালালো রুমাইশা। উদ্দেশ্যহীনভাবে জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলো ওরা দুজন। এত বড় জঙ্গলের ভেতরে কোথায় খুঁজবে ওরা সাফওয়ানকে? পায়ের জুতোটা কাদায় মাখামাখি হয়ে গেছে রুমাইশার। 2-3 বার ছাতা জায়গায় পড়ে যেতে গিয়েছিল, কিন্তু পড়েনি। ট্রাউজারের নিচের দিকটা কাদায় ছিটকে পরিপূর্ণ হয়ে গেছে। সেসবের দিকে একবারও ধ্যান নেই রুমাইশার। চোখ দুটো ওর সামনের দিকে। অধীর হয়ে খুঁজল ও প্রাণপ্রিয় স্বামীকে। হাঁটতে হাঁটতে হঠাৎ রুমাইশা বামের দিকে মোড় নিতে গেলে সাফিন পেছন থেকে বলে উঠল, ওদিকে না আপু, ডানে দিকে। রুমাইশা চকিত পেছনে ফিরে বিস্মিত গলায় বলল, তুই কিভাবে জানিস? সাফিন ইতস্তত করে বলল, আমি একদিন গিয়েছিলাম ভাইয়ের পেছন পেছন। ভাইয়া আসলে কোথায় যায় দেখতে। জঙ্গলে অনেক ভেতরে গিয়ে একটা কুড়েঘর আছে, ভাইয়া ওর ভিতরেই যায়। গিয়ে কোথায় যায় তা অবশ্য আমি জানি না। ওইটা একটা ভাঙা ঘর, ভুতুড়ে দেখতে আর অনেক ছোট। আমার ধারণা ভাইয়া ওখানেই আছে। রুমাইশা কিছুক্ষণ চুপ থেকে সাফিনের রাস্তা দেখে নিয়ে যাওয়ার গন্তব্যে এগোলো। সাফিনও রুমাইশার সামনে পথ দেখে নিয়ে যেতে থাকলো। খানিক পথ যাওয়ার পর সাফিনের চোখে পড়ল কারো পায়ের ছাপ। জায়গাটা একটু বেশি কার্দমাক্ত থাকায় পায়ের ছাপটা গভীরে বসে গেছে। সাফিন রুমাইশাকে দেখালো সেটা। রুমাইশা তির্যক চোখে সামনের দিকে তাকিয়ে রাস্তাটা দেখলো। সরু একটা রাস্তা চলে গেছে যেন। অন্য জায়গার তুলনায় এখানে ঘাস ঝোপঝাড় কম। কাদামাটিতে কেঁচো, জোক, বিচা সহ অন্যান্য পোকামাকড় আবারে বিচরণ করছে। অন্য সময় হলে রুমাইশা ভয় আর ঘেন্নায় চিৎকার করে কাঁপিয়ে তুলত, কিন্তু এখন সেসবের সহস্রপ্রদীপ প্রাণীর দিকে একবারও খেয়াল নেই ওর। সেসব ছোট ছোট ঘৃণিত প্রাণীগুলোকে পা মারিয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে লাগলো সাফিনের পেছন পেছন। বেশ খানিকক্ষণ জোর কদমে হাঁটার পর ওরা এসে থামলো সেই ভাঙাচোরা বাড়ির সামনে। রুমাইশা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সাফিনও ঢুকলো রুমাইশার পেছন পেছন। কিন্তু এখানে তো কিছু নেই। তারপরও ভেতরে ঢুকলো। ঘরমায় হাঁটাহাঁটি করে ওরা কিছুক্ষণ। তখনই রুমাইশার পায়ের তলায় ধাতব জাতীয় কোনো কিছু শব্দ হলো। চকিত ও তাকালো সাফিনের দিকে। সাফিনও সেই মুহূর্তে তাকালো রুমাইশার দিকে। তৎক্ষণাৎ ওরা সেখানে শুকনো পাতা আর আবর্জনা সরিয়ে আবিষ্কার করলো একটা ছোট্ট লোহার দরজা। দুইজনে বুঝলো এটাই সেই ল্যাবে যাওয়ার রাস্তা, কিন্তু কিভাবে খুলবে এটা বুঝতে পারল না। দুজনে অনেকক্ষণ ধরে টেনে হিচড়ে চেষ্টা করলো দরজাটা খোলার, কিন্তু হলো না। অনেকক্ষণ চেষ্টার পর যখন দরজাটা উঠল না, তখন সে সময় শাল ছেড়ে দিয়ে ধৈর্য হারিয়ে সাফিন হাত দিয়ে জোরে একটা আঘাত করলো দরজার ওপর। আর তখনই সেখানে একটা স্ক্রিন ভেসে উঠল। ফিঙ্গারপ্রিন্ট চাইল। চমকে উঠল ওরা দুইজন, কিন্তু হাতের ছাপ কোথায় পাবে এখন ওরা? রুমাইশা ভালোভাবে স্ক্রিনটা পরখ করলো কিছুক্ষণ। হঠাৎ স্ক্রিনের বাম কোণে চোখ গেল ওর। রুমাইশা চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করলো কি লেখা আছে সেখানে।
কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখল সেখানে খুব ছোট্ট করে ইংরেজিতে লেখা পাস। সেখানে টাচ করতে পাসওয়ার্ড লেখার অপশন উঠে এলো ওদের সামনে। চকিতে দুজন দুজনের দিকে তাকালো, কিন্তু তারা কিভাবে জানবে এটার পাসওয়ার্ড? কী দেবে এখন পাসওয়ার্ড ওরা? শাফিন সরে এলো স্ক্রিনের সামনের দিকে। প্রথমে কয়েকবার সাধারণ সংখ্যা দিয়ে ট্রাই করলো, কিন্তু লাভ হলো না কোনো। শাফিন এবার রুমাইশার নামটা দিয়ে চেষ্টা করলো একবার, কিন্তু তাতেও হলো না। বাড়ির সবার নাম একবার একবার করে দিয়ে চেষ্টা দেখালো, কিন্তু কোনোটাই কাজে আসলো না। রুমাইশা বলল, তোর কি মনে হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গার পাসওয়ার্ড ও এই রকমের পানির মতো সোজা নাম দিয়ে সেট করবে? শাফিন অসহায় তাকালো একবার রুমাইশার দিকে। রুমাইশা ওকে সরিয়ে দিয়ে এবার নিজে ট্রাই করতে লাগলো। সেদিন রাতে সাফান ওর ফেসবুক লগ ইন করার সময় ওর পাসওয়ার্ডটা দেখেছিল রুমাইশা। সেই হিসাব করে পাসওয়ার্ড প্যাটার্ন কেমন হতে পারে সেটা আন্দাজ করে ট্রাই করতে লাগলো ও। বেশ কয়েকবার বিভিন্নভাবে ট্রাই করার পর ও যখন খুলল না, তখন হাল ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল নিজে। মুখে হাত দিয়ে ভাবতে লাগলো কি করবে এখন। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আবার পাসওয়ার্ড লিখতে বসলো। একে একে যতগুলো আইডি মাথায় আসছে সবগুলোই ট্রাই করছে, কিন্তু আইডিয়াগুলো একটাও খাটছে না কিছুতেই। কিন্তু খুলতে পারল না শেষমেশ। শীর্ষে টাচ স্ক্রিনটায় ওদেরকে ওয়ার্নিং দিল যে আর 5 বার ভুল পাসওয়ার্ড দিলে স্ক্রিন লক হয়ে যাবে, আর পাসওয়ার্ড দিলে তখন আর কোনো কাজ হবে না। রুমাইশা অসহায় চোখে এবার শাফিনের দিকে তাকালো। শাফিনও একইভাবে তাকিয়ে আছে ওর দিকে। রুমাইশা দমে গেল না। আবারও পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করলো ও, কিন্তু পরপর 2 বার চেষ্টা করার পরও খুলতে পারল না। তারপর নির্ভয় হয়ে চোখ বুজলো কিছুক্ষণ, আর সামনে আগাবে কিনা সেটা ভাবতে লাগলো বসে বসে। কান্না পাচ্ছে ওর, গলা ভারী হয়ে এসেছে, চোখে বাধা ভেঙে পানি বেরিয়ে আসতে চাইছে। সাফান যদি আসলেই ভেতর থেকে কোনো অসুবিধা থাকে বা ও সত্যি যদি ভেতরে থাকে, খুব যন্ত্রণায় আছে, তাহলে কি করবে? একা একা কি করছে ও ওই বদ্ধ জায়গার ভেতরে ভেবে রুমাইশা আরও নিজেকে ধরে রাখতে পারল না। ফুপে কেঁদে উঠল। শাফিন তাকিয়ে রইল রুমাইশার দিকে। রুমাইশা ভাঙা ঘরটার দেওয়ালে পিঠ থেকে বসে অসহায় হয়ে কাঁদতে লাগলো। শাফিন কয়েকবার কান্না থামাতে বলতে গিয়েও বলল না। কাঁদতে দিল রুমাইশাকে। ওর নিজেরও ভাইয়ের চিন্তায় বুকটা ভারী হয়ে আসছে, কিন্তু কিছু করার নেই ওর। কিছুক্ষণ পর কান্নাকাটি থামিয়ে চোখ মুছল, মুখটা দীর্ঘ করে আবারও স্ক্রিনের দিকে এগিয়ে গেল রুমাইশা। তারপর আবারও চেষ্টা করলো একবার। এইবারও নিজের আর মুস্তাফা আহমেদের নাম দিয়ে সাথে আরও কিছু সংখ্যা আর চিহ্ন যোগ করে পাসওয়ার্ডটা পাতালো। আর এইবার ওদের দুজনকে চমকে দিয়ে দরজাটা মেটালিক সাউন্ড করে খুলে গেল। আর তারপরে ভেসে উঠল নিচে যাওয়ার সিঁড়ি। দুজন দুজনের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল ভেতরে দ্রুত। শাফিন গেল প্রথমে, আর গিয়ে দূর থেকে দেখতে পেল সাফওয়ানের নগ্ন দেহটা উবুর হয়ে পড়ে আছে রুমের এক কোণে। ঝাঁকুনি দিয়ে উঠছে সেটা থেকে থেকে। উজ্জ্বল শ্যামবর্ণ রংটা শরীরে কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে। এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে গেল শাফিন। চোখ বড় বড় হয়ে তাকিয়ে আছে ভাইয়ের ওই কালো শরীরটার দিকে। শাফিনকে এইভাবে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে যেতে দেখে শাফিনের চাহনি অনুযায়ী করে রুমাইশাও তাকালো সেদিকে। শক্ত খোলসে আবৃত তার সাফওয়ানের পুরুষালী শরীরটাকে এইভাবে মেঝেতে নেতিয়ে পড়ে থাকতে দেখে বুক কেঁপে উঠল রুমাইশার। উচ্চ শব্দে কেঁদে উঠল, সেদিকে ছুটে গেল ও। রুমের বাউন্ডারিতে ভেতরে পা রাখতেই লেজার রোশনি লাগলো রুমাইশার গায়ে। আর আচমকা আনম্যাচ পেয়েই অদ্ভুত রকমের সতর্কিত শব্দ শোনালো রুমের দেওয়ালের উপরের দিকে কোনায় কোনায় সাউন্ড বক্সের থেকে। লেজারের তীব্রতায় পুড়ে গেল রুমাইশার শরীরের কিছু অংশ। যন্ত্রণায় কাঁকিয়ে উঠল ও, কিন্তু নিজের দিকে খেয়াল করার সময় পেল না। দৌড়ে গিয়ে বিছানা থেকে চাদরটা তুলে ঢেকে দিল সাফওয়ানের নগ্ন দেহটা। তারপর উবুর হয়ে থাকা সাফওয়ানের বাহু ধরে টেনে সামনের দিকে ফেরালো। কোলে তুলে নিয়ে সাফওয়ানের মাথাটা আলতো করে ধরল। সাফওয়ানের শরীরটা তখনও ঝাঁকুনি দিয়ে উঠছে থেকে থেকে। শরীরের মাংসপেশিগুলো অদ্ভুতভাবে লাফাচ্ছে। হাত পা কষছে ওর এখনও, চোয়াল শক্ত হয়ে আছে। মুখের ওপর অসহ্য যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে আছে। মুখ থেকে অস্পষ্ট শব্দ করছে সাফওয়ান। সাফওয়ানের এই অবস্থা দেখে আবারও কেঁদে উঠল রুমাইশা। সব কিছু তো ঠিকঠাকই চলেছিল, আবার কেন এসব শুরু হলো ওদের জীবনে?
সাফিন এগিয়ে এলো ওর দিকে। লেজার রোশনি ওকে আহত করে দিল খানিকটা। দৌড়ে এসে ও ভাইয়ের পাশে বসলো। রুমাইশা সাফওয়ানের চোয়ালে আলতো হাতে স্পর্শ করে নাম ধরে ডাকতে লাগলো সাফওয়ানকে। ওর চোখ থেকে পানি পড়তে লাগলো টুপ টুপ করে সাফওয়ানের মুখের ওপর। সাফওয়ানের কষণে পরিণতি হঠাৎ করে বেড়ে গেল। হাত পা দুটো অদ্ভুতভাবে এঁকে বেঁকে যেতে লাগলো ওর। ভয়ঙ্কর দেখা যেতে লাগলো সাফওয়ানকে। রুমাইশা চিৎকার দিয়ে কেঁদে উঠল। সাফওয়ানের দিকে তাকিয়ে অসহায় হয়ে বলল, সাফিন রে, কি হচ্ছে আমার সাফওয়ানের? কি হচ্ছে ওর? কি করব আমি এখন? ওর এই অবস্থা আমি দেখতে পারছি না রে। আমার কি করা লাগে এখন বল? কিভাবে ঠিক হবে ও? কি হয়েছে এসব? সাফিন কিছু বলতে পারল না। ভাইয়ের এই কষ্টের চোখে দেখার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ওর। চোখ মুখ চেপে কান্না আটকে বসে রইল সাফওয়ানের পাশে। সাফওয়ানকে আরও খানিকক্ষণ টেনে নিজের বুকের কাছে নিয়ে এসলো রুমাইশা। তারপর আস্তে পিষ্টে জড়িয়ে ধরল ওকে। ওর কপালে চুমু খেলো কয়েকটা। সাফওয়ান এবার হঠাৎ করে পা দাপড়াতে শুরু করলো অস্বাভাবিকভাবে। সাফিন গিয়ে ভাইয়ের পা দুটো জড়িয়ে ধরল 2 হাত দিয়ে। কিন্তু সাফওয়ানের শক্তির সাথেও পেরে উঠল না। ওর পায়ের আঘাত লাগলো সাফিনের বুকে। ছিটকে দেওয়ালের সাথে গিয়ে বাড়ি খেলো ও। রুমাইশা প্রাণপণে সাফওয়ানের দেহটা উপরিভাগ আঁকড়ে ধরে রইল। মনে মনে শুধু আল্লাহ তাআলার নাম নিতে লাগলো। পা দাপিয়ে মেঝে ভেঙে ফেলার উপক্রম করলো সাফওয়ান। হাত দুটো কুঁকড়ে রুমাইশার দিকে চলে গেল ওর। একটা হাতে রুমাইশার পেটের উপরিভাগের নাগাল পেতেই পেটের নরম জায়গায় সজোরে খামচে ধরল শরীরের সমস্ত শক্তি দিয়ে। তীব্র যন্ত্রণায় রুমাইশার মুখ থেকে চিৎকার বের হলো, কিন্তু সাফওয়ানের হাতটা সরানোর চেষ্টা করলো না একটিবারও। সাফওয়ান সেখানে খামচে ধরেই পড়ে রইল। খামচিটা আরও জোরালো হলো ধীরে ধীরে। অস্বাভাবিক নড়াচড়ার কারণে গায়ের ওপর দেওয়া বিছানার চাদরটা সরে যেতে শুরু করলো। রুমাইশা অতি কষ্টে সেটা আবারও টেনে টুনে ঠিক করে দিল। সাফিন ধীরে ধীরে আবারও এগিয়ে এলো সাফওয়ানের দিকে। রুমাইশা একা পেরে দিচ্ছে না সাফওয়ানের সাথে। এগিয়ে আসার পর সাফিন চোখ গেল সাফওয়ানের হাতের দিকে, যেটা রুমাইশার পেটের উপরিভাগটা নখ বসিয়ে দিয়েছে। সাফিন সেদিকে দ্রুত এগিয়ে গিয়ে সাফওয়ানের হাতটা রুমাইশার থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাফওয়ানের হাত কষে আছে। ছাড়ানো অসম্ভব হচ্ছে। অনেক ক্ষত সৃষ্টি করেছে ইতিমধ্যে। অনেকক্ষণ চেষ্টার পরে সাফওয়ানের হাত আলগা করায় সক্ষম হলো না সাফিন। নখের আগায় রক্ত লেগে গেছে ওর। সাফওয়ানের খামচি দেওয়ার স্থানটা রক্তে ভিজে উঠল। দাঁতে দাঁত চেপে ক্ষত যন্ত্রণা সহ্য করে নিল রুমাইশা। সাফিন আবারও এসে প্রাণপণে সাফওয়ানের পা দুটো বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ওকে শান্ত করার চেষ্টা করলো। বুকের উপর লাথিটা ওর খুব জোরে ভেবেই লেগেছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর এখন। রুমাইশা অনেক কষ্টে সাফওয়ানের বুকটা নিজের 2 হাত দিয়ে ওর বাহুর তলা দিয়ে জড়িয়ে ধরেছে শক্ত করে। আর এরপর অসহায় রুমাইশা দিক বিদিক শূন্য হয়ে কী করবে ভেবে না পেয়ে যতনায় ছটফট করা সাফওয়ানের ঠোঁটে এক প্রগাঢ় চুম্বন বসিয়ে দিল। কিন্তু এরপর ওদের দুজনকে অবাক করে দিয়ে ধীরে ধীরে সাফওয়ানের শরীরটা ছটফটানি সমস্ত মিশিয়ে যেতে শুরু করলো দুরন্ত গতিতে। ছোড়া হাত পা দুটো শান্ত হয়ে এলো ক্রমশে। সাফওয়ান শান্ত হয়ে আসা সত্ত্বেও চুম্বন থামালো না রুমাইশা। সাফওয়ানের ঠোঁটে ঠোঁট রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল আবারও। সাফওয়ানের শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে লাগলো আবারও। যন্ত্রণায় কুঁচকে যাওয়া ভ্রু দুটো আবারও জায়গায় চলে এলো। শক্ত হয়ে যাওয়া ঠোঁট দুটো আলগা হয়ে এলো কিঞ্চিত। রুমাইশা সাফওয়ানের মুখ থেকে ঠোঁট সরিয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। সাফিনকে বলল সাফওয়ানকে ধরে বিছানায় নিয়ে যেতে সাহায্য করতে। তারপর দুজন মিলে সাফওয়ানের বিশাল শরীরটা কোনো রকমের টেনে টেনে বিছানায় উঠালো। সাফওয়ানকে বিছানায় উঠিয়ে রুমাইশা সাফিনকে বলল বাড়ি ফিরে যেতে। ও সাফওয়ানের সাথে এখানে থাকবে। আর সাফওয়ানের এমন অসুস্থতার কথা বাড়িতে কাউকে জানাতে বারণ করে দিল। সাফিন সম্মতি জানিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। কুড়িঘরের বাইরে বেরিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে এগোলো। সাফওয়ান এখনও ঘুমিয়ে আছে স্বাভাবিকভাবেই। গায়ের কালো বর্ণটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ঝাঁকুনিও বন্ধ হয়ে গেছে। রুমাইশা এতক্ষণ মেঝেতে পা ঝুলিয়ে সাফওয়ানের পাশে বিছানার উপরে বসেছিল। সাফওয়ানকে স্বাভাবিক হয়ে যেতে দেখে এইবারও রুমের চারিদিকে চোখ বুলালো। ওর আর সাফওয়ানের জুতার কাদামাটিতে রুমটা নোংরা হয়ে আছে। জুতো এখনও খোলেনি ও নিজেও। পেটের কাছটা রক্ত পড়ে এখন জমাট বেঁধে গেছে। শরীরের পোড়া জায়গাগুলো থেকে
যন্ত্রণা দিচ্ছে। রুমাসা বিছানা ছেড়ে উঠল, কাদামাখা জুতোর জোড়া খুলে ওয়াশরুমে রেখে এলো। তারপর মেঝে থেকে সাফনের কাপড়গুলো উঠিয়ে মেঝের কাদাগুলো ধুয়ে মুছে চকচক করে ফেললো। সাফনের পায়ে কাদা লেগেছিল, বালতি করে পানি এনে পা দুটো যত্ন সহকারে ধুয়ে তোয়ালা দিয়ে মুছে দিল। তারপর তোয়ালা ভিজিয়ে সাফওয়ানের সমস্ত শরীরটা একদম মুছে দিল। ওকে টেনে নিয়ে গিয়ে গোসল করানো দেওয়া তো কোনোভাবেই সম্ভব না। ঠান্ডা পানির স্পর্শ পেতেই সাফওয়ান ঘুমন্ত মুখে তৃপ্তির ছায়া ফুটে উঠল। সাফওয়ানের শরীরটা মুছিয়ে রুমাসা নিজেও ঢুকলো এবার ওয়াশরুমে। কাদামাখা পোশাকগুলো খুলে রেখে মাথার উপর ঝর্ণা ছেড়ে দিল। শরীরে পোড়া জায়গা আর পেটের কাছে কাটা জায়গাটায় পানির স্পর্শ লাগতেই কাঁকিয়ে উঠল রুমাইশা। কাটা জায়গাটায় জমাট বাঁধা রক্ত ধুয়ে সাফ করে ফেললো ভালোভাবে। গোসল শেষ করে নিজের আর সাফনের জামা কাপড়গুলো ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলো। তারপর বাইরে বেরিয়ে কভার থেকে সাফনের একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো। ট্রাউজারটা পায়ের দিকটা থেকে এক গাদা ভাঁজ করে উপরের দিকে উঠিয়ে তারপর পরল। এবার টি শার্টটা পরে বিছানায় সাফনের পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরল। ঘুমাতে না চাইলেও ক্লান্তি অবসন্নের দেহটা বিছানায় মিশিয়ে গেল। চোখ দুটো কোনো বাধা নামেনি, একসময় বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেল রুমাইশা। শাফিন যখন বাড়িতে পৌঁছালো তখন প্রায় ফজরের আজান পড়ে যাওয়ার সময় হয়ে গেছে। স্তর্ণপণে মেইন ডোর খুলে ঢুকে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। তারপর ওয়াশরুমে ঢুকলো, জামা কাপড় ছেড়ে গোসল দিয়ে এসে ঘুমিয়ে পড়ল নিজেও। সকালে সাফানের যখন ঘুম ভাঙল তখন নিজেকে ল্যাবের রুমে আবিষ্কার করে দ্বিধাদ্বন্দ্বিক হয়ে গেল ও। তারপর আস্তে আস্তে রাতের ঘটনাগুলো মনে পড়ল। অসহ্য যন্ত্রণায় জঙ্গলের ভেতরে চিৎকার করতে করতে ছুটে চলা, কাদামাটিতে হোঁচট খাওয়া, ল্যাবের আয়নায় দেখা ওর সেই চেহারা, ওর গায়ের কালো বর্ণ, ওর চোখের উজ্জ্বলতা ওঠানামা সব কিছু মনে পড়তেই উত্তেজিত হয়ে গেল ও। কিন্তু ও তো মেঝেতে পড়েছিল, ও বিছানায় কীভাবে আসলো? তখনই পাশে কার উপস্থিতি টের পেয়ে চমকে পাশ ফিরে তাকালো সাফওয়ান। নিজের পাশে রুমাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে বিস্ময় হলো। রিমু ল্যাবে আসলো কীভাবে? ও কি স্বপ্ন দেখছে? ও কি আসলে ল্যাবে আছে, নাকি ওর চিলেকোঠার রুমে? ওর কি দৃষ্টিভ্রম হচ্ছে? কিন্তু কিছুক্ষণ নিজেই নিজেকে প্রশ্ন জর্জরিত করে সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর শোয়া অবস্থাতেই মাথাটা উঁচু করে রুমাইশার মুখের উপরে ঝুঁকে পড়ল। রুমাইশাকে ভালোভাবে দেখে নিল ও। রুমাইশার গায়ে তো এই পোশাক ছিল না রাতে, এইগুলো তো ওর নিজের পোশাক। রুমাইশার চুলগুলোও তো ভেজা। বুড়োকোচকে ভাবতে লাগলো ও। তারপর রুমাইশার চোয়ালের উপর নিজের হাতটা রেখে আলতো করে ঝাঁকিয়ে দিয়ে বলে উঠল, রিমু, রিমু, এই রিমু, ওঠ তো, এখনই ওঠ রিমু। সাফওয়ানের গলায় নিজের নাম শুনে লাফিয়ে উঠে বসলো রুমাইশা। কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল সাফওয়ানের মুখের দিকে। রুমাইশাকে এমন চমকে যেতে দেখে সাফওয়ান চিন্তিত ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসল। সাফওয়ানকে একেবারে সুস্থ সবল হয়ে যেতে দেখে এবং নিজের সামনে বসে থাকতে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল রুমাইশা। ঝাঁপিয়ে পড়ল সাফওয়ানের বুকটা, দখল করে নিল বুকটা, ফুঁপে কেঁদে উঠল ও।